সন্ধ্যা হয়তো শুভ, এবং আগামী দিনটা যাতে শুভ হয় আমরা সেটারই চেষ্টায় আছি। কারণ কতদিন ধরে আমরা বাড়িতে রয়েছি, রোজ ভাবি বেরোবো, আর বেরোবো ভাবলেই কত ভয় আমাদের মধ্যে ভর করে আসে। কারণ মনে হয় যেটা করছি ঠিক করছি তো, ঠিক মতো বেরোচ্ছি তো, যা জানি সবকিছুই ঠিক জানি তো। যখন মাথার মধ্যে এটাই চলতে থাকে তখন কেমন যেন সেই রবি শঙ্কর উনার কথাটা মনে পড়ে। উনি একবার বলেছিলেন যে people they normally don't read between the lines, they only read. The age COVID-19 which has actually hit our solar plexus, at this juncture it is important that we learn how to make good decisions. It is important that we have the courage to step out by keeping aside myths related to COVID-19. So we have today an esteemed panel who will help us to remove our myths. We have a doctor with us, we have an educationist with us, we have an environmentalist with us, and we have a legal consultant with us. তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। সোমালি, পুরো আলোচনাটা তুমি যদি শুরু করে ফেলতে পারো, তারপরে আমরা আসছি। আমরা যে যখন কথা বলবো তখন মাইক আনমিউট করব, তা নয় আমরা মাইকটা মিউট করেই রাখবো যাতে লোকজন আমাদের কথা শুনতে পারেন। আমাদের জন্য একটি বক্তব্য পাঠিয়েছেন মিহির চ্যাটার্জি, মিহির বাবুর বক্তব্যটাও যদি আমরা একটু শুনতে পারি। তবে তার আগে সোমাদি, তোমাকে অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠানটিকে লাইভ সম্প্রচারণ করতে। এই সম্প্রসারণটা যেন আমাদের ফেসবুক পেজে শুরু হয়ে যায় সেটা একটু করতে। হ্যাঁ, এই লাইভ কিন্তু শুরু হয়ে গেছে, একবার যদি দেখে নাও তোমাদের ওদিক থেকে। অনুষ্ঠানের লাইভ কিন্তু শুরু হয়ে গেছে। সোমালি, তুমি যদি শুরু করে ফেলতে পারো। হ্যাঁ, ঠিক আছে। যদি একটু সম্ভব হয় এই লিঙ্কটা দিয়ে দেবেন আমাদের মধ্যে যারা পার্টিসিপেন্ট রয়েছেন, যারা দর্শক রয়েছেন, শ্রোতা রয়েছেন, তাদেরকে কনফার্ম করার জন্য আরেকবার লিঙ্কটা যদি আমরা দিয়ে দিতে পারি আমাদের ফেসবুক ওয়ালে খুব ভালো হয়। আমি এই অনুষ্ঠানটিকে নিয়ে এগিয়ে যাচ্ছি। সোমাদি, কাইন্ডলি নিজেকে যদি একটু মিউট করে নাও তাহলে আমরা এগিয়ে যেতে পারি। একেবারে একেবারে, চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা শুরু করব মিহির বাবুর বক্তব্য দিয়ে, নাকি আমরা শুরু করব ডক্টর বিনায়ক দেবের বক্তব্য দিয়ে? ডক্টর বিনায়ক দেব শুরু করুন, মিহির বাবু তার মধ্যে এসে পৌঁছবেন, এসে ওনার বক্তব্য দেবেন। ডক্টর দেব, আপনি যদি শুরু করেন, সোমালি আছে। ঠিক আছে। হ্যাঁ, ডক্টর বিনায়ক দেব শুরু করার আগে আমি একটু আপনাদের থেকে 2 মিনিট সময় চেয়ে নেব। ওনার কাজের ব্যাপ্তিটা অনেক বড়, তাও ছোট করে যতটা বলা যায় আমি বলছি। অ্যাজ আ ফর্মাল ইন্ট্রোডাকশন টু হিজ প্রোফাইল আই এম রেডি টু কল আউট। তারপর আমি ওনাকে অনুরোধ করবো উনি যদি একটু নিজের প্রোফাইলটা আমাদেরকে ছোট করে বলেন। Let me continue with the formal introduction of Dr. Binayak Dev. He graduated in 1984 from SCB Medical College, Cuttack, and obtained postgraduate qualifications and cardiology training from UK and Ireland. Worked in various parts of the world since 1988 and returned to India in 2005 after spending some years in Singapore. Since then, employed at NH RN Tagore Hospital in Kolkata as the senior consultant cardiologist. Besides working in urban areas in India, he spends quite a considerable amount of time in treating patients in rural Bengal via a healthcare foundation, MRHF, which was founded in 2014. In this COVID era, when the country and the world is focused on the treatment of COVID patients, he has taken up the challenge of treating the non-COVID cardiac patients as well, which has posed a great challenge in terms of allocation of time and resources. Also, he focuses on creating public awareness, as he is doing among us today, on different aspects of heart disease, lifestyle management, and different issues related to COVID-19 disease,
print and electronic media as well. We are very fortunate যে উনি আজকে এই বিজি শিডিউল থেকে আমাদের জন্য একটু টাইম বার করেছেন এবং আমরা আজকে ওনার থেকে শুনবো এই কোভিড-19 রিলেটেড যে নানান রকমের মিথ, নানান রকমের ভুল ভ্রান্তি আমাদের মধ্যে ঘুরছে, ভুল ধারণা, তার কতটা ঠিক এবং কতটা একেবারেই ভুল, যদি এটা একটু বলেন। আর আমি আমাদের শ্রোতাদের, দর্শকদের অনুরোধ করব তারা যেন ইমিডিয়েটলি তাদের কোয়েশ্চেন গুলো কমেন্ট বক্সে লিখতে থাকেন, আমরা টাইম টু টাইম সেই কোয়েশ্চেন গুলো নিতে থাকবো। ডক্টর বিনায়ক দেব, ওভার টু ইউ। Thank you so much, Shomali, and many thanks to Shoma Dotto as well. And আমার co-panelists-দেরও আমি অভিনন্দন জানাচ্ছি to be in this program. তো যেটা সোমালি তুমি বললে যে in the COVID-19 era, as a medical professional, আমাদের দায়িত্ব অনেক, not only to treat patients, but also we understand that in this era, there's a lot of fear and panic amongst the population at large. As we know that this COVID pandemic hit us way back in the month of March 2020. Since then, our country and the whole world has been going through upheavals in this with the fighting this disease. So এখানে as a medical professional আমাদের দায়িত্বের মধ্যে এটা পড়ছে, দায়বদ্ধতার মধ্যে পড়ছে to enrich and to make the public understand about the nature of the problem, how to tackle the problem, how to prevent the problem. এবং আজকের যে টপিকটা, আমি ঠিক ভুল ওয়ার্ডটা ইউজ করব না, আমাদের অনেকেরই ভ্রান্ত ধারণা হচ্ছে এবং তৈরি হচ্ছে রিগার্ডিং দিস কোভিড-19। এটা খালি পপুলেশন বলে না, ইভেন আমাদের যে এপেক্স বডিজ গুলো আছে লাইক ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইন্ডিয়াতে যে ICMR আছে, ডিফারেন্ট গভর্নমেন্ট বডিজ, আমরা সবাই উই আর লার্নিং অ্যাজ উই আর প্রসিডিং, বিকজ দিস ডিজিজ অ্যাজ উই নো ইজ প্রিটি নিউ টু এভরিবডি। তো প্রথমেই যেটা আমি বলছি, খুব হট টপিক এখন ডিসকাসড হচ্ছে, বিকজ আমরা খেই হারিয়ে ফেলছি যে এটাকে কিভাবে আমরা আটকাবো। চিকিৎসার যে ব্যবস্থাটা আমরা জানি যে কোভিড-19 এর এগেনস্টে খুব একটা বিশেষ কিছু নেই, আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিচ্ছি ইন দ্য টার্মস অফ অক্সিজেন থেরাপি, ভেন্টিলেশন, একমো থেরাপি, প্লাজমা থেরাপি, বিভিন্ন কিছু কিছু ড্রাগস আসছে সেগুলো, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে টু প্রিভেন্ট দ্য প্রবলেম, মানে প্রতিরোধকমূলক কোনো ব্যবস্থা, এবং সেটার নাম হচ্ছে ভ্যাকসিন। এই ভ্যাকসিন নিয়ে কিন্তু এখন প্রচুর কথাবার্তা চলছে। অ্যাজ লেট অ্যাজ ডে বিফোর ইয়েস্টারডে, যেখানে ভ্লাদিমির পুতিন, দি প্রিমিয়ার অফ রাশিয়া, উনি ডিক্লেয়ার করলেন যে একটা নতুন ভ্যাকসিন, রাশিয়ান ভ্যাকসিন যেটা বলা হচ্ছে স্পুটনিক 5 হ্যাজ বিন লঞ্চড ইন রাশিয়া। তো যেটা আমাদের বুঝতে হবে যে ভ্রান্ত ধারণাটা কি, মানুষ ভাবলো যে তাহলে ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেল এবং এটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, কিন্তু সত্যি কি তাই? দি প্রবলেম ইজ যে ভ্যাকসিন যেটা আমাদের হিস্টোরিক্যালি ইফ উই সি, যে the closest we have taken shortest time rather to get to a vaccine is about 4 years. সেখানে আমরা 6 মাসের মাথায় চিন্তা ভাবনা করছি যে তাহলে কি ভ্যাকসিন এসে গেল? The answer is actually emphatic no. The reason is একটা ভ্যাকসিন যখন আসে তার অনেকগুলো ট্রায়ালস আছে। ভ্যাকসিনটা কি? It is actually a virus which has been injected into a human body, সেখান থেকে অ্যান্টিবডি ফরমেশন করে সে ভাইরাসটাকে সে প্রতিরোধ করবে যখন ভাইরাসটা শরীরের মধ্যে ঢুকবে। তো এই প্রক্রিয়াটা, এই যে পুরো প্রসেসটা অনেকগুলো ফেজেস এর মধ্যে দিয়ে যায়, লাইক ফেজ 1, ফেজ 2 ট্রায়ালস হয়, যেটাতে সেফটি অফ দি ভ্যাকসিনটা আমরা দেখি। ফেজ 3 ট্রায়াল, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেটাতে আমরা এফিকাসি অফ দি ভ্যাকসিনটা দেখি, যে ভ্যাকসিনটা কতটা কার্যকরী। তো এই যে রাশিয়ান যে ভ্যাকসিনটা যেটা বলা হচ্ছে স্পুটনিক 5, এটা কিন্তু ফেজ 1 আর ফেজ 2 তে মাত্র 38 জন মানুষের ওপর ট্রাই করা হয়েছে। ফেজ 3 ট্রায়ালটা 12ই আগস্ট থেকে শুরু হয়েছে। তো ভ্লাদিমির পুতিন যেটা বলেছেন যে ভ্যাকসিনটা রেজিস্ট্রেশন করা হয়েছে, রেজিস্ট্রেশনের থেকে ফেজ 3 ট্রায়ালটা হবে। ফেজ 3 ট্রায়াল যদি সাকসেসফুল হয় তাহলে সেখান থেকে লাইসেন্সিং হবে, তারপরে প্রোডাকশন হবে, তারপরে গিয়ে মানুষের কাছে পৌঁছবে। আমাকে যেটা বলতে হবে যে অলরেডি পৃথিবীতে আরো 4টে ভ্যাকসিন ফেজ 3 ট্রায়ালের মধ্যে অলরেডি ঢুকে গেছে। মডার্না ভ্যাকসিন যেটা আমেরিকাতে আছে, অক্সফোর্ড ভ্যাকসিন যেটা ইউকে, এবং আরো দুটো একটা চাইনিজ ভ্যাকসিন আছে, এবং জার্মানিতে একটা ভ্যাকসিন আছে, যেগুলো অলরেডি ফেজ 3 ট্রায়ালের মধ্যে ঢুকে গেছে। ভারত বায়োটেকের যে ভ্যাকসিন সেটাও ফেজ 2, ফেজ 3 ট্রায়ালের মধ্যে ঢুকছে। তো বেসিক্যালি 5 or 6 ক্যান্ডিডেটস অফ ভ্যাকসিন আর নিয়ারলি দেয়ার ইন দ্য ফেজ 3। তো ফেজ 3 ট্রায়ালের মধ্যে যেটা হবে,
যে বিভিন্ন ধরনের মানুষের মধ্যে এই ভ্যাকসিনটা দেওয়া হবে, লাইক এল্ডারলি পিপল, লাইক মেডিকেল প্রফেশনালস, লাইক যারা হাই রিস্ক গ্রুপ আছে, এই ধরনের মানুষদের মধ্যে এই ভ্যাকসিনটা দেওয়া হবে, প্রয়োগ করা হবে। তারপরে তার যে রিয়াকশন, তার যে ডেটাগুলো, সেফটি ডেটা অ্যান্ড দি এফিকেসি ডেটা, এই ডেটাগুলো বের করতে অ্যাটলিস্ট 6 থেকে 12 মাস সময় লাগে ইফ ইট ইজ আর্লি। সেটা যদি সাকসেসফুল হয় তবেই কিন্তু লাইসেন্সটা পাবে ভ্যাকসিনের, তারপরে প্রোডাকশন, তারপরে মানুষের কাছে পৌঁছবে। অলরেডি আমেরিকা হ্যাজ বট or other developed countries have bought millions of vaccines. The emerging countries like developing countries like India এবং other countries, সেখানে কবে ভ্যাকসিন পৌঁছবে that we really don't know. কিন্তু আমি যেটা বলতে চাইছি, I want to be optimistic, but I also want to be realistic also, because optimism and realism এর মধ্যেই কিন্তু জিনিসটা দাঁড়াতে হবে। We are not being pessimistic. যারা যারা বলছে যে ভ্যাকসিন এখনই আসবে না, they are not being pessimistic or being negative. They are trying to give a real picture. এটা কিন্তু আমাদের জানা দরকার। মানুষ যদি ভাবে যে ভ্যাকসিন এসে গেল, তারপরে যে জিনিসগুলো আমরা বলছি লাইক মাস্কিং, সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড হ্যান্ড হাইজিন, এই যে কন্টেইনমেন্ট এরিয়াস গুলো, সেগুলো যদি অবহেলা করে, তাহলে ডেফিনেটলি কিন্তু উই আর ইন বিগ ট্রাবল। বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, দ্যাট there are two kind of scenarios which is possible. One is the virus is going to take over the world, or we are going to fight the virus with a vaccine. তো ভ্যাকসিনটা যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমাদের এই কন্টেইনমেন্ট মেথডস গুলোকে ইউজ করতেই হবে, বিকজ কন্টেইনমেন্ট ইজ দ্য ওনলি মেথড টু ফাইট দিস ভাইরাস অ্যাট দিস মোমেন্ট অফ টাইম। তো একটা তো ভ্যাকসিন নিয়ে আমরা শুনলাম, এটা সত্যি একটা আলোচ্য বিষয় আছে। এছাড়াও অনেক রকম মিথ বলবো কিনা, যেটা আপনি বললেন ভ্রান্তি, হয়তো ভুল বলাটা ঠিক হবে না। তার মধ্যে একটা উদাহরণ আমি দিচ্ছি। আমরা একটা নিউজ পেপারে আর্টিকেল পড়েছিলাম এবং টেলিভিশন চ্যানেলেও শুনেছিলাম, জু গার্ডেনের বাঘ, বিগ ক্যাটস আর বিং অ্যাফেক্টেড বাই করোনা ভাইরাস। তো এইটা কতটা সত্যি বা সম্ভব যে ম্যান টু অ্যানিমাল আর অ্যানিমাল টু ম্যান ইনফেকশন হতে পারে? COVID-19 ক্যান বি স্প্রেড লাইক প্রথমে দিস। যখন ভাইরাসটা এসেছিল তখন ওটা বলা হয়েছিল ইটস আ জুনোটিক ট্রান্সমিশন হয়েছিল, মানে ব্যাটের থেকে, চায়নার উহান প্রভিন্সে ব্যাটের থেকে এটা মানুষের মধ্যে ট্রান্সমিটেড হয়েছিল। কিন্তু এখন 6 মাস পরে আমরা যে ডেটাগুলো পাচ্ছি, সেটাতে বোঝা যাচ্ছে যে ব্যাটের মধ্যে যে করোনা ভাইরাসটা আছে এবং এই করোনা ভাইরাসের যে স্ট্রেনটা, কোভিড-19 এর যে স্ট্রেনটা, মধ্যে কিছু তফাৎ আছে। দের ইজ আ পসিবিলিটি, এটা কেউ প্রমাণ এখনো করেনি, চায়না এখনো সেটা বলেও নি, কিন্তু there is a possibility that it's a bioengineered virus. So zoonotic transmission, মানে যেটা বলছে অ্যানিমাল টু ম্যান ট্রান্সমিশন, সেটার পসিবিলিটি ইজ লেস, এবং হিউম্যান টু অ্যানিমাল ট্রান্সমিশন ইজ অলসো নট পসিবল, এটাও বলা হচ্ছে। হয়তো দু একটা অ্যানেকডোটস আছে যেটাতে বলছে যে ট্রান্সমিশন হচ্ছে, বাট দিস ইজ definitely a human to human transmission virus, a respiratory virus which is transmitted from humans to humans. তো তাহলে এটা থেকে নিজেদেরকে প্রোটেক্ট করার একমাত্র বা দুই মাত্র উপায় কি স্যানিটাইজেশন আর মাস্ক, যেটা সবসময় বলা হচ্ছে, ওয়্যারিং এনি টাইপ অফ মাস্ক? প্রোটেকশনের জন্য the first thing is actually awareness. তোমাকে বুঝতে হবে যে জিনিসটা কি। আমি যদি না বুঝে কাউকে বলে দিই যে তোমাকে এই 5টা জিনিস করতে হবে, the chances of compliance is very less. You are in educational sectors, you know that when you teach children, you have to make them understand, then they will actually make the thing, follow the thing better. কিন্তু আমরা যদি মানুষকে না বোঝাই যে এটার জন্য করা হচ্ছে, এটার জন্য করা হচ্ছে, তাহলে কিন্তু মানুষ এটা কমপ্লাই করবে না। তো ইউ আর রাইটলি সেড দ্যাট যতক্ষণ না ভ্যাকসিন আসছে, ভ্যাকসিন ইভেন আসার পরেও যতক্ষণ না টোটাল পপুলেশন প্রোটেক্টেড হচ্ছে, the only way to protect ourselves from the virus is actually the mask, the distancing and the sanitization. মাস্কের কথা কেন আসছে? কারণ মাস্ক ইজ সামথিং, because this is a respiratory virus, যেটা অর্থ হলো এটা আমাদের বাইরের থেকে সোজা আমাদের লাংসের মধ্যে ঢুকছে। লাংসের মধ্যে ঢোকার দুটো রুট আছে, একটা হলো মুখ দিয়ে, একটা হলো নাক দিয়ে, আর কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে চোখ দিয়ে। তো আমরা মুখ আর নাকটাকে যদি ঢাকতে পারি, তাহলে কিন্তু বাইরের থেকে ভাইরাসটা ভেতরে ঢুকবে না, এবং আমি যদি ইনফেক্টেড থাকি আমি আরেকজনকে ইনফেক্ট করব না। তার জন্য আমরা মাস্ক ব্যবহারের কথাটা বলছি। মাস্ক নিয়ে আমরা আরো ডিসকাশন করব। হ্যাঁ, মাস্কের কথা যখন উঠলো, স্যার একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, মাস্কের কথা যখন উঠলো,
এরকম শোনা গেছে যে N95 তুমি মাস্কই আজকে নাকি কথাটা যাবে তো? ডক্টর মিত্র, ঠিক আছে। আপনি যদি একটু নিজেকে মিউট করে রাখেন খুব ভালো হয়। থ্যাংক ইউ ডক্টর মিত্র ফর মিউটিং ইয়োরসেলফ। হ্যাঁ, তো ডক্টর দেব যেটা বলছিলাম যে N95 মাস্ক এটা নিয়ে খুব হই হই হয়েছে, এবং আমি দোকানে দেখেছি N96, N97 এইসব লেবেলেও মাস্ক বিক্রি হচ্ছে। সো হোয়াট ইজ দ্য ফ্যাক্ট বিহাইন্ড N95 মাস্ক এন্ড হাউ এফিশিয়েন্ট? ওটা কেন সবচেয়ে ভালো বলা হয়? মানে ওতে N95 mask যেটা actually the true N95 mask is meant for health professionals যারা actually কোভিড পেশেন্টদের চিকিৎসা করছে। যেগুলো ভ্যালভড মাস্ক যেগুলো বাজারে বিক্রি হচ্ছে সেগুলোতে অ্যাকচুয়ালি কোনো প্রোটেকশনই নেই, বিকজ দোজ আর মেন্ট ফর ইন্ডাস্ট্রিয়াল পলিউশনকে আটকানোর জন্য সেই মাস্কগুলো পরা। তো আমার একটা টাইমস অফ ইন্ডিয়াতে রিসেন্টলি আই হ্যাড অ্যাকচুয়ালি রিটেন অ্যাবাউট ইট যে ভ্যালভ যে মাস্কগুলো আছে সেগুলো কিন্তু হ্যাজ নো প্রোটেকশন এগেনস্ট কোভিড-19, এগেনস্ট এনি ভাইরাস। সেখানে আমি বলবো যে কটন মাস্ক ডাবল লেয়ার্ড, WHO বলতে ট্রিপল লেয়ার্ড মাস্ক গুলো ইউজ করতে ফর জেনারেল পাবলিক, বিকজ cotton mask is usually you can washable and you can reuse it, so that is very very important. এবং সেটা দিয়ে পুরো নাক এবং মুখটা প্রপারলি ঢাকতে হবে, ইভেন চিনটাও ঢাকতে হবে। আজকাল অনেক সময় আমরা দেখছি মাস্কটা ছোট একটা মাস্ক পরছে যেটা দিয়ে আইদার নাক কিংবা মুখ ঢাকা যাচ্ছে। মাস্ক পরার যে নিয়মগুলো সেগুলো মানতে হবে, যে মাস্কটা পরার সময় হাত দিয়ে ওপর কিংবা ভেতরগুলো যাতে না টাচ করা হয়। তো দোজ থিংস নিডস টু বি নোন। তো এগুলো অ্যাকচুয়ালি ইন্টারনেটে খুব সুন্দরভাবে বোঝানো আছে হাউ টু ওয়্যার এ মাস্ক। কিন্তু কটন মাস্ক ডেফিনেটলি টু বি ইউজড বিকজ ইউ ক্যান রিইউজ ইট। এবং মাস্কটা যখন পরে বাইরে গেলেন, যখন বাড়ির মধ্যে ঢুকলেন, ইউ থ্রো অ্যাওয়ে দ্যাট মাস্ক, ওয়াশ ইট, ড্রাই ইট and then reuse it again. So basically you need more than one mask to be in your kitty. 4-5টা মাস্ক থাকলে ইজি হয়। তাহলে এই N95 is the best mask, এটা খুব একটা লজিক্যাল বা খুব একটা কনভিন্সিং ফ্যাক্ট নয়। N95 মাস্ক যেটা হচ্ছে সেটা it is whichever meant for covers our professionals. mouth, nostrils and mouth. Absolutely. থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে আমরা আবার ফিরে যাব, কিন্তু তার আগে আমি যদি একটু ডক্টর শান্তনু মিত্র স্যারকে অনুরোধ করব, উনি যদি আমাদের, যেহেতু উনি একজন লিগাল এক্সপার্ট, উনি যদি আমাদের একটু দ্য লিগাল অ্যাসপেক্টস অফ দিস প্যান্ডেমিক, এই সময় আমরা এমন ধরনের কিছু সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি যে শুধু ডক্টর নয়, আমরা ফার্স্ট উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্য ডক্টরস ফর হেল্প, কিন্তু তাছাড়া তোমারই, আপনি যদি একটু নিজেকে মিউট করেন খুব ভালো হয়। Thank you. Somali, I would just try and say something. Yes, sure. Dr. Mitro, I beg your pardon before you start. Somali, there is Mr. Mihir Chatterjee who is also waiting to say something. So after Dr. Shantanu Mitra is over, will please allow. That is wonderful that Mr. Mihir Chatterjee আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন. He has been able to join us. So Shomadi, could you please coordinate with Chatterjee sir, and we would want to hear from you. Let Dr. Mitra carry on because it's important to know the legal aspects. So once we know that, I'll bring in Dr. Mihir Chatterjee, I'll coordinate and we will listen to you. Dr. Mitra, over to you. Carry on. ডক্টর মিত্র বলার আগে যদি আমি একটু 2 মিনিট সময় আপনাদের থেকে চেয়ে নিই ফর আ ফর্মাল ইন্ট্রোডাকশন অফ ডক্টর মিত্র। Dr. Mitra is a legal expert. Presently, he is heading a very popular college, law college in the city. He's the principal over there. তাছাড়া উনি গত 18 বছর ধরে he is associated with the corporate sector for the last 18 years. ওনার academic experience of more than 15 years. And most importantly, he is very available to us whenever it comes to such social efforts that we are taking. কারণ আজকে আমাদের এই প্যানেল, এই ডিসকাশনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের যদি কিছু একটু সুবিধে করা যায়। all of us are going through extreme stress, all of us are going through extreme haphazard lifestyle, আমরা বুঝতে পারছি না কোনটা ঠিক। তো সেই জন্যই আমি ডক্টর শান্তনু মিত্রর কাছে একটু অনুরোধ করব, উনি যদি আমাদের বলেন আজকাল যে মূলত যে সমস্যাগুলো আজকাল বেশি দেখা যাচ্ছে সেটাকে কিভাবে লিগালি একটা কমনার, একজন সাধারণ মানুষ কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারে, ল তাদের কিভাবে সাহায্য করতে পারে, যদি দু একটা উদাহরণ আমাদের দেন, দু একটা সিচুয়েশন নিয়ে একটু কথা বলেন। Thank you, Shomali. I should say first that I'm privileged and honored for inviting me as a speaker of this most interesting and important
relevant topic, cracking co-myths. I'm also conveying my regards to all my co-panelists, and I'm eagerly awaiting for a very lively and interesting session. Initially, I would like to tell something about the legal aspect of COVID-19, and as well as I will also try to say something related to law, the COVID myth. And after that, we might be discussing on the legal issues, what Somali jeta bolche যে কি legal problems গুলো আমরা face করছি as a patient party, as a public at large, and the government is also facing the problems. So we will be discussing on these aspects because this is very related, and nowadays everybody is facing, and everybody is scared যে কি আমাদের ট্রিটমেন্ট তো হবে, আর ট্রিটমেন্ট না দিলে আমরা কিভাবে নিজেকে প্রোটেকশন দেব from the legal point of view. So the first thing I would like to tell, COVID-19 era is a very relevant issue which looks at the regulatory and legal aspects of the medical practice in India during this pandemic. Lockdown, red zones, social distancing, quarantine, and penal action for non-compliance are words we have already become very familiar with. হ্যাঁ স্যার, এই কথাগুলো নিয়ে আমাদের আলোচনা, যে এই যে লকডাউন একটা স্ট্রেচ হলো, তারপর কিছু কিছু দিন হলো, সেইটা আসার আগে যদি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, যে একটা ইম্পর্টেন্ট ইস্যু এখন হয়ে যাচ্ছে যে মেনি অফ আস রিস্ক অফ লুজিং জবস, মানে অনেকেই এটা দেখেছে যে যেহেতু 1 মাস ধরে অফিস বন্ধ বা কাজের কোনো স্কোপ নেই, তো দি ওনার ইজ নট রেডি টু বেয়ার দ্য কস্ট, এন্ড কনভিনিয়েন্টলি দে আর জাস্ট প্রোভাইডিং আ পিঙ্ক স্লিপ, আইদার তাদের ফোর্সফুলি রিজাইন করতে বলা হচ্ছে বা স্যাক করে দেওয়া হচ্ছে ফর নো ভ্যালিড রিজন অ্যাজ সাচ। তো সেইটা দিয়ে যদি আমরা একটু আলোচনাটা শুরু করতে পারি, তাহলে বোধহয় আমাদের দর্শকরা সত্যি নিজেদেরকে এর সাথে কানেক্ট করতে পারবেন, কারণ মেনি অফ আস ইন ভেরিয়াস সেক্টরস স্টার্টিং ফ্রম Okay, Somali, you have referred a very important issue regarding the termination of a job and salary. The government of India, by order dated 29th March 20, directs all employers to pay full salary to the employees and the workers, whether he or she is a permanent or a casual workers. And employers are prohibited to terminate the jobs during pandemic-driven national lockdown. Non-compliance will also result violation of provisions of Disaster Management Act 2005. So the law is helping that if an employer is giving less salary or not paying the full salary, or all of a sudden due to showing that there is no income from them, that is why we cannot carry on with you, your job will be dismissed. In that circumstances, the law is there to help them, and for that purpose, disaster management has come into existence to help the public at large through the government. Government is empowered by law that they can also inform that the employers as well as others that you cannot take the jobs, as well as you cannot deduct the salaries, you have to pay the salaries during this lockdown period. তার মানে আমাদের দেশে অলরেডি এরকম এক্সিস্টিং আইন আছে যেটা আমাদের সেফগার্ড করছে টু প্রোটেক্ট আওয়ার জবস। কোন রকম সাডেন স্যালারি কাট বা টার্মিনেশন অফ জব এটা একদমই ইলিগাল। তো তাহলে সেই দিক দিয়ে একটা আচ্ছা, তাহলে যদি সাডেনলি কেউ এটা ফেস করে, তাকে বলা হলো যে কোম্পানির এখন কাজ নেই, উই ডোন্ট হ্যাভ ক্লায়েন্টস, আমরা কোত্থেকে তোমাদের প্রোভাইড করবো, এন্ড দেয়ারফর দেয়ার ইজ আ 50% স্যালারি কাট, তো তখন স্ট্রেট অ্যাওয়ে তো কোর্টে যাওয়া সম্ভব নয়। হাউ ক্যান আ commoner actually, how can an employee actually put across his opinion যে এটা আপনি যেটা করছেন সেটা কিন্তু ভারতবর্ষের আইন সেটাকে স্বীকৃতি দেয় না, এটা সম্ভব নয়। আর এর কি সত্যি আমরা যদি ওনারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, এর কি সত্যি কোনো মিডল ওয়ে আছে যেটাতে ওনার অ্যান্ড এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি দুজনেই সুস্থভাবে কাজ করতে পারে? কারণ এই প্যান্ডেমিকটা তো আমাদের একেবারেই এর কোনো প্রিসিডেন্স ছিল না, তো এটা রিয়েলি সাডেন সিচুয়েশন। দ্য ওয়ার্ল্ড ইকোনমি হ্যাজ বিন এক্সট্রিমলি ব্যাডলি হিট উইথ ইট। তো তাহলে কি করা যায়? কোনো কি
না অ্যাকচুয়ালি কনসিকুয়েন্সেস আর দেয়ার, কিন্তু এই আইনগুলো না থাকলে তাহলে পিপল উইল বি অলওয়েজ ইন দ্য স্কেয়ার্ড দ্যাট আজকে আমার জব আছে, আজ কালকে আমার থাকবে না। সুতরাং আইনের সাহায্য তো নিতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে তার রিলিফটা পাওয়া যায় না। হোয়াট ইউ হ্যাভ রাইটলি টোল্ড, যে কি আমরা সঙ্গে সঙ্গে কোর্টে যাব, ইট ইজ নট পসিবল, and the court is also closed. So what we can do, we can approach and tell the employer concerned that the law is there and you think of that thing, and let us amicably settle something that you both of us will be benefited. We understand that you are also in a problem, but there are একটা always the amicable solutions settlement are there. দরকার। অ্যামিকেবল সেটেলমেন্ট যদি না হয় তখন ডেফিনেটলি এমপ্লয়ারকে চার্জ করতে পারে যে হোয়াট ইউ আর ডুইং ইজ Yes. ইলিগাল। আরেকটা কথা বোধহয় Yes. আপনি একদিন মেনশন করছিলেন যে দ্য স্যালারি কুড বি ইনশিওর্ড, কারণ এরকম প্যান্ডেমিক সিচুয়েশন তো আগে হয়নি। সো নিউ ইন্স্যুরেন্স কোম্পানিজ হ্যাভ কাম আপ উইথ নিউ প্রোডাক্টস যেখানে স্যালারি ইনশিওর্ড বা জব ইন্স্যুরেন্স এর একটা স্কোপ আছে। Yeah. এরকম Yes, সেটা yes. যদি একটু বলেন। Yes, that's a very important point you have raised, that insurance ki ব্যাপারটা হচ্ছে insurance to protect somebody from any loss. Now the employer is saying that we are incurring loss, so how we should be compensated if we go on paying the employees and the workers? So that is why the insurance company comes into the picture. So there is a provision as such, and the government is also encouraging the insurance companies that you make a policy, and the IRDA is also helping that you please create a policy so that very less premium will be required to be paid from your side, and you will be protected from this type of liabilities. And not only the liabilities to pay the employees the salary, but also there is always the problem of legal issues. So that is also the reputation of the company or the employees. Even if a hospital is carried on under the umbrella of a company, the hospital employees are also coming under the picture. So you have to pay the doctor's salary, you have to pay the nurse's salary, and all the staff who are being working in the hospital, they should also be paid, because they are the frontline warriors and they are protecting the people of the country. So that is also, in other way around, it is also helpful to the society. That is what I want to say. Yes, Somali. হ্যাঁ, থ্যাংক ইউ, এইটাই জানার ছিল। সোমালিকে সোমালি কিছু বলবেন? হ্যাঁ, ডক্টর বিনায়ক দেব, আপনার জন্য মিস্টার বদ্রীনাথ ঝা একটি প্রশ্ন করেছেন। উনি জানতে চান হোয়াট আর দি অ্যাকচুয়াল সিমটমস অফ কোভিড, মানে কারো কোভিড হয়েছে এটাই বা বুঝবো কি করে? যে সারাদিন ধরে এটা নিয়েই তো আমাদের মিথ যে আমাদের জ্বর হলো না আমাদের কোভিড হলো, আমাদের পেট খারাপ হলো না কোভিড হলো। সো ইফ ইউ কুড জাস্ট আনসার মিস্টার বদ্রীনাথ ঝা। স্যার আপনি একটু নিজেকে একটু আনমিউট করে নিন। ডক্টর দেব, আপনি প্লিজ। This is a very pertinent and relevant question in this COVID-19 era. প্রথমেই বলি যে 80% of the positive patients তারা উপসর্গবিহীন হবেন, or যেটা আমরা বলি asymptomatic, অর্থাৎ আইদার তাদের কোনো সিমটমসই থাকবে না অথবা খুব মাইল্ড সিমটমস থাকবে। কিন্তু যাদের সিমটমসে যে কথা যেটা যা জিজ্ঞেস করছেন সেটা হচ্ছে যে জ্বর, সর্দি, কাশি, এই তিনটে শুরু যদি হয়, সেখান থেকে প্রথম আমরা বুঝবো যে একটা কিছু প্রবলেম শুরু হয়েছে। এখন জ্বর, সর্দি, কাশি ভাইরাল ফিভার থেকে হতে পারে, যে কোনো একটা ভাইরাল এপিসোডের থেকে হতে পারে, বিকজ সিজন চেঞ্জের সময় এই জিনিসগুলো খুব রেগুলারলি হয়। যখন কোভিড ছিল না তখনও হতো। তো হাউ ডু ইউ নো দ্যাট অ্যাকচুয়ালি দিস ইজ কোভিড অর ইজ ইট নন কোভিড? সেটা জানার উপায় সেরকম ভাবে নেই। কিন্তু এরপরে যদি আমরা দেখি যে শ্বাসকষ্ট হচ্ছে এবং আরো প্রবলেম হচ্ছে, তখন বুঝতে হবে যে দের ইজ এ বিগার প্রবলেম। তো যাদের জ্বর, সর্দি, কাশি শুধু হচ্ছে তাদের আমরা বলছি যে আপনারা প্রথমে প্যারাসিটামল ট্যাবলেটস এবং আপনার যে নিয়ারেস্ট ডক্টর আছেন তার কাছে আপনি গিয়ে একবার দেখিয়ে নিন। তারা ইভ্যালুয়েট করে দেখুক যে আপনাকে কোভিড টেস্ট করাতে হবে কি হবে না। কারণ
জেনারেল পপুলেশন যাদের অ্যাকচুয়ালি কোমরবিডিটিস নেই, যেটা নিয়ে আমাদের খুব অনেক আলোচনা হয়েছে, অর্থাৎ যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের প্রবলেম, হিমোডায়ালিসিস যাদের, রিনাল ফেলিয়ার, ক্যান্সার পেশেন্ট। স্যার একটু কাছে এসে বলুন, আপনার ভয়েসটা হঠাৎ খুব কমে গেল। আপনাকে, হ্যাঁ, যাদের কোমরবিডিটিস আছে, সেই কোমরবিডিটিস হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন, ব্লাড প্রেশার, যাদের ডায়ালিসিস চলছে, কিংবা যাদের ক্যান্সার থেরাপি চলছে, কিমোথেরাপি চলছে, যারা ক্যান্সার পেশেন্টস, কিংবা যাদের লাং প্রবলেম আছে, এই পেশেন্টদের যদি সর্দি জ্বর কাশি হয়, তখন কিন্তু আমাদের আরো এক্সট্রা প্রিকশন নিতে হবে। তারপরে জানতে হবে যে এই মানুষরা কোনো কোভিড পজিটিভ পেশেন্টস এর কন্ট্যাক্টে এসেছিলেন কি আসেননি। সেখানেই আমাদের যে কন্ট্যাক্ট ট্রেসিং এর যে ব্যাপারটা, সেখানে কিন্তু আমাদের সেটা বুঝতে হবে যে তাদের কোনো কোভিড পজিটিভ পেশেন্টের কন্ট্যাক্টে এসেছেন কি আসেননি, তারা কি কোনো জায়গা থেকে ট্রাভেল করেছেন কি না। কারণ ট্রাভেল হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেখানে কোভিড হয়েছিল, যে জায়গাগুলোতে কোভিড বেশি হচ্ছে, কারণ কোভিডটা এখন সর্বত্র হচ্ছে, কিন্তু যে এরিয়াস গুলো থেকে বেশি কোভিড হচ্ছে, ধরুন কেউ বম্বে থেকে আজকে ট্রাভেল করছে, কেউ ধরুন তামিলনাড়ু থেকে ট্রাভেল করছে, যেই এরিয়াতে অনেক বেশি কোভিড হচ্ছে, সেখান থেকে তারা ট্রাভেল করেছে কিনা। তো ট্রাভেল হিস্ট্রি, কন্ট্যাক্ট হিস্ট্রি, রিস্ক ফ্যাক্টর ইভ্যালুয়েশন, এই তিনটে যদি আমরা দেখি যে পজিটিভ আছে, সেখানে আমরা কিন্তু তখন ওই পেশেন্টটিকে বলবো ডেফিনেটলি আপনি একটা কোভিড টেস্ট করান। কোভিড টেস্টটা যদি পজিটিভ হয়, দেন উই নো দ্যাট দিস পেশেন্ট ইজ কোভিড পজিটিভ। কিন্তু কোভিড পজিটিভ হওয়া মানেই যে তার প্রবলেম হবে সেরকম ব্যাপার নয়, কারণ 15% পেশেন্টসদের যারা কোভিড পজিটিভ তাদের হসপিটালাইজেশন লাগছে। বাকি 85% পেশেন্ট আমরা দেখছি যে 70% মতন রিকভারি রেট প্রত্যেকদিনই বলা হচ্ছে, which means they are actually getting better without any স্পেসিফিক ট্রিটমেন্ট। তারা বাড়িতে থেকেই রিয়েলি ভালো থাকছে। ওয়ান্ডারফুল নিউজ। এই ফিগারটা যে আপনি দিলেন যে জাস্ট 10 to 15% পেশেন্টেরই হসপিটালাইজেশন দরকার হচ্ছে, এবং তার 80 to মধ্যে 85% 5% পেশেন্টদের হয়তো আইসিইউ কেয়ার লাগছে, অনলি 5%, যেখানে ভেন্টিলেশন লাগছে, একমো লাগছে, প্লাজমা থেরাপি লাগছে। তার মধ্যে থেকে 2% পেশেন্টদের মর্টালিটি হচ্ছে, মানে মারা যাচ্ছেন, which is actually a very low figure। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যারা উপসর্গবিহীন তারা জানতে পারছেন না যে তারা পজিটিভ, because they can actually spread the disease. That is the problem. স্যার আপনার কাছে আসবো, আরো অনেক কোয়েশ্চেন আছে, আর তার আগে সমাধি যদি আমি একটু বলতে পারি, আমরা মিহি চ্যাটার্জি অপেক্ষা করে আছেন এবং উনি একটি ভিডিও রেকর্ড আমাদের পাঠিয়ে দিয়েছেন, সঙ্গে একটি অডিও রেকর্ডও, কারণ উনি ওনার একটু সময়ের কনস্ট্রেন আছে। তো মিহির বাবু, আপনি যদি একটু আপনার বক্তব্য রাখেন, সবাই শুনতে চাইছে। মিহির বাবু, আপনি যদি একটু আপনার বক্তব্য রাখেন। আচ্ছা সোমালি, তাহলে ডক্টর ব্যানার্জি বলুক, কারণ মিহির বাবু ছিলেন। মিহির বাবুর কাছে আবার ফিরে যাব। বড় উদ্যোগটা ছিলেন, মিউট করে নিন। হ্যাঁ, চলো শুরু করি আমরা। মিহির বাবুর মেসেজ ছাড়া তো এই প্রোগ্রামটা সম্পূর্ণ হতে পারে না, সেটা কোনোভাবেই হবে না। আমরা ওনার কাছে আবার ফিরে যাব, কিন্তু আমরা যেমনি ডক্টর দেব আর ডক্টর মিত্রর থেকে একটা মেডিকেল আর একটা লিগাল পার্সপেক্টিভ পেলাম, আমি অনুরোধ করব ডক্টর শিবাজি ব্যানার্জিকে একটা একদমই মানে যেটা আমাদের সবার ভীষণই প্রয়োজন, সেটা হচ্ছে স্ট্রেস রিলেটেড যে সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছি, তাতে স্ট্রেসটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। সবাই বলছে যে একটা তো ধরুন কোভিড পজিটিভ যারা হচ্ছে সেটা তো অসম্ভবই চিন্তার কথা, কিন্তু যারা নেই তারা এই অ্যাপ্রিহেনশনে যে আমাদেরও হয়তো হয়ে যাবে, আমরাও হয়তো এফেক্টেড হব, আমার বয়স বেশি, আমার ছেলে রোজ বাইরে বেরোচ্ছে ফিরছে, আমার হতে পারে, তার থেকে সেই জন্যই তো অনেক রকম স্ট্রেস তৈরি হচ্ছে। আরেকটা স্ট্রেস হওয়ার কারণ হচ্ছে যে এখন সবাই কনফাইন্ড টু হোম, আমরা ইনডোরসে এত বেশি সময় থাকতাম নয়, আমাদের অনেক বেশি বাইরে যেতে হতো, সেটা আমরা পুরোপুরি বাড়িতে। তো সেই রিলেটেড নাকি অনেক স্ট্রেস হচ্ছে, এটা সত্যি কি মিথ্যে আমি জানি না, সেটা আদৌ মিথ না সেটা একদমই ফ্যাক্ট, সেটাই আমাদের ডক্টর শিবাজি ব্যানার্জি বলবেন। তবে স্যার বলার আগে আমি প্রফেসর সোমা দত্তকে আরেকবার অনুরোধ করব যে মিহির বাবু আনমিউটেড আছেন, উনি কি পারবেন? আমিও সেটি ওনাকে একটু জিজ্ঞেস করে নিচ্ছি। ডক্টর ব্যানার্জি কথা বলতে থাকুন আপনি, মিহির বাবু এলে আমি ওনাকে বলছি আপনার কথার পরে বলতে। আপনি বলুন। থ্যাংক ইউ ডক্টর শিবাজি ব্যানার্জি, স্ট্রেস ম্যানেজমেন্ট এক্সপার্ট। আমি ওনাকে অনুরোধ করব যদি উনি
কিছু বলেন। Namaskar, good evening. Thanks to Nirmal Ananda School of Yoga Research, Mentorness, the knowledge partner, and Vividha Ratan Chirantana for arranging this webinar. It's a great pleasure to be present here. সরি টু ইন্টারাপ্ট ডক্টর ব্যানার্জি, সোমাদি আপনাকে একটু মিউট করতে হবে। হ্যাঁ ডক্টর ব্যানার্জি, প্লিজ কন্টিনিউ। Stress is nowadays an integral part of our life. Little bit of stress is beneficial because we can carry our daily course or our activities, and we can also become disciplined. But when excess stress, that is the stressors, fear, worry, anger, even jealousy and depression comes in front of us, or it's more, then there is a disharmony in nature and in the daily life. Climate change plays an important role, and we have seen that there is a big myth that it has been informed by many people that when there will be a hot or sultry weather, the coronavirus cases will come down. But তার instead, মানে it has আপনি gone up. হ্যাঁ, এইটা আমাদের একটা অনেক অনেক সংস্থা থেকে আমরা শুনেছিলাম যে টেম্পারেচার বেড়ে গেলে এই ভাইরাসটা ইট উইল ডাই আ ন্যাচারাল ডেথ। এটা আমরা খুবই, কিন্তু মে মাসে জুন মাসে কেসেস আরো বেড়ে গেছিল, এটা একদম ঠিক কথা। হ্যাঁ নিশ্চয়ই, স্যার এই মে জুন মাসেও বেড়ে গেছিল, এবং অনেক কান্ট্রিজ যেরকম ট্রপিক্যাল কান্ট্রিজ যেখানে এখন গরমকাল চলছে, এখন অবশ্য বর্ষা নেমে গেছে, তাতেও কিন্তু করোনা কেসেস রাইজ করছে। সেজন্য করোনা কেসেস কোনোভাবেই কমেনি, এবং দেখা যাচ্ছে যে কতদিন করোনা কেস আরো বাড়বে আমরা জানি না, কারণ যতক্ষণ না আমরা উই আর অল ওয়েটিং ফর দ্য ভ্যাকসিন টু কাম। কিন্তু অ্যাজ ডক্টর দেব বললেন যে ভ্যাকসিন উইল টেক আ লিটল বিট অফ টাইম, যদিও উই আর অপটিমিস্টিক, এবং কত তাড়াতাড়ি বেরোলেই আমাদের হয়তো অনেক সুবিধা হবে এবং কিছুটা করোনা ভাইরাস কেসেস হয়তো কমবে। তবে ভারতবর্ষে কবে আসবে আমরা জানি না। এই সংক্রান্ত বলে রাখি ডক্টর শিবাজি যে ব্যানার্জি যেহেতু যেহেতু ওনার পিএইচডি করেছেন এনভায়রনমেন্টাল টক্সিকোলজি নিয়ে, সেই জন্য আমরা ওনাকে এই রিলেটেড আরো প্রশ্ন করব। তবে এই মুহূর্তে আমি যদি স্যারকে একটু রিকোয়েস্ট করি, স্যার এই মুহূর্তে যে স্ট্রেস নিয়ে যে মিথ গুলো রয়েছে বা যে ফ্যাক্ট গুলো অজানা রয়েছে সেগুলো যদি আমাদের একটু বলেন। হ্যাঁ, স্ট্রেস নিয়ে যেই বড় মিথ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে, ধরুন সবচেয়ে বড় কারণ আমাদের বাড়িতে এখন সবচেয়ে বড় স্ট্রেস হচ্ছে যে আমরা আগে ভাবছিলাম যারা অফিসে গিয়ে কাজ করছে তারা হয়তো সকাল 8টা কি 10টার থেকে রাত্রির 8টা-10টা অব্দি কাজ করতো, এবং দের ইজ আ স্ট্রেস ইন দ্য অফিস এরিয়াস। বাট এখন দেখা যাচ্ছে যে যারা ওয়ার্ক ফ্রম হোমে কিন্তু তাদের স্ট্রেস আরো বহু পরিমাণে বেড়ে গেছে, এবং সবচেয়ে বড় কথা কি, ফিজিক্যাল ডিস্টেন্সিংটা কমে গেছে কিন্তু মেন্টাল ডিস্টেন্সটা অনেক বেড়ে গেছে। মানে বাড়িতে বাচ্চা, বাবা মা কিংবা ধরুন স্বামী কিংবা এনি স্পাউস থাকলে পরেও তাদের সাথেও কথা বলতে পারছে না, এবং কি হচ্ছে যারা তার পার্টনার কিংবা যারা বাড়িতে আছে তারাও তাকে পাচ্ছে না, এবং ইনিও তাদের কিন্তু পাচ্ছে না। তার জন্য তার মেন্টাল একটা অ্যাগনি এবং ডিপ্রেশনও তার ভেতরে কাজ করছে, এবং এই ওয়ার্কিং আওয়ার্সটাও কিন্তু ভ্যারি করছে, মানে ফ্রম সকালবেলাও করছে, রাত্রিরেও করছে, অ্যাকর্ডিং টু দ্য নিড, এবং হলিডেজও আগে একটা পাওয়া ফিক্সড আওয়ার্স যাচ্ছে, ছিল অনেক যে সময় শুধু সানডে ওয়ার্ক আদার আওয়ার্সে আমরা হলিডেজও কাজ কাজ করতে করতাম। হচ্ছে। এখন আমরা যেহেতু বাড়িতে আছি তো যে কোনো হ্যাঁ সময় উই আর এভেলেবল, এরকমই একটা এমপ্লয়ারের ধারণা হয়ে হ্যাঁ গেছে 24/7 এভেলেবিলিটি। এটাতে করে নিজে হ্যাঁ, ফ্রি এবং টাইম এইটার বলে জন্য আর কিন্তু কিছু নেই। আলাদাভাবে স্ট্রেস হচ্ছে না, ফ্রি টাইম বলে নেই, এবং এটা কিন্তু ইটস ক্রিয়েটিং আ স্ট্রেস অন বোথ দ্য ফ্যামিলি অ্যাজ দ্য পার্সন হু ইজ ওয়ার্কিং ইন দ্য হোম। তাহলে স্যার কি করা উচিত? কারণ উই হ্যাভ টু কন্টিনিউ উইথ আওয়ার জব, তো আমরা কাজটাকে রেখে ওয়ার্ক লাইফ ব্যালেন্স তো একটা সবসময় সমস্যা ছিল, কিন্তু এখন যখন দ্য ওয়ার্ক ইটসেলফ ইজ উইদিন মাই হোম, ওয়ার্ক স্পেস এন্ড লাইফ স্পেস দুটো এক হয়ে গেছে, আমাদের যেটা করা তখন আমি উচিত, স্ট্রেসটাকে আমাদের যে, হ্যাঁ ডেফিনেটলি স্ট্রেসটা রিলিজ করা উচিত, এবং তার জন্য বিভিন্ন রকমের রিল্যাক্সেশন টেকনিক্স আছে যেগুলো হয়তো আমি পরবর্তীকালে বলবো। রিল্যাক্সেশন টেকনিক্স যেরকম কিছু ফিজিক্যাল এক্সারসাইজেস, কিছু ব্রিদিং এক্সারসাইজেস, তার সঙ্গে আছে যোগনিদ্রা যদি করা যায় খুব ভালো, এবং আরো আরো অনুষঙ্গিক অনেকগুলো স্ট্রেস রিল্যাক্সেশন টেকনিক্স আছে। স্যার হয়তো খুব এবং সেগুলো বিশদভাবে এখানে হয়তো বিশদভাবে আলোচনা করার স্কোপ পাবো না, কিন্তু যদি যোগনিদ্রাটা একটু আমাদের বোঝান কিভাবে সেটা সম্ভব, কিভাবে একটা যোগনিদ্রা ইজ বেসিক্যালি যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডটাকে রিল্যাক্স করা। আমরা ধরুন যখন আমরা জেগে থাকি কিংবা ঘুমাচ্ছি, আমাদের কিন্তু ঘুমানোর ভেতরেও নানা রকম চিন্তা কিংবা স্বপ্ন দেখা যায়। যোগ
যোগনিদ্রাতে আমরা শবাসনে যাব এবং যেটা করব, আমরা একটা চোখ বন্ধ করে একটা ইনিশিয়ালি একটা ধ্যান, যে যেরকম ধ্যান, কেউ ওম মন্ত্র করতে পারে, কেউ অন্য মন্ত্র করতে পারে। আমরা জপ করে আগে নিজের শরীরটাকে স্থির করব, স্থির রেখে পায়ের নিচের আঙুলগুলোর থেকে টু দা ফ্রম ধরুন লেফট সাইডের পায়ের বটম থেকে একদম লেফট সাইডের শোল্ডার অব্দি, তারপরে রাইট সাইডের পায়ের আঙুল থেকে একদম রাইট সাইডের শোল্ডার অব্দি, তারপরে পেছন দিক থেকে নামবো আস্তে আস্তে। এরকম করে আমরা কি করবো, প্রত্যেকটা যে ফিজিক্যাল পার্টস সেইগুলোকে আমরা টাচ করব, কিন্তু চোখ বন্ধ রেখে। এবং তারপরে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা মন্ত্র, ওখানে একটা মন্ত্র কিংবা যে কোনো একটা হিম কিংবা একটা গান আস্তে 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 ধীর লয় শোনানো হয়, যেটা দিয়ে সাবকনসিয়াস মাইন্ডে আস্তে 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 সেটা একটা রিল্যাক্সেশন সাবকনসিয়াস মাইন্ডে যায়। এবং অনেকেই এটা যোগনিদ্রা করার সময় অনেকে হয়তো ঘুমিয়ে পড়েন, ঘুমানোটাও কিন্তু খুব ভালো জিনিস। এবং অনেকে কিন্তু সেই সাবকনসিয়াস মাইন্ডের লেভেলে যখন সেটা একদম ব্রেন সেন্টারে যায়, তখন কিন্তু তারা অনেক রিল্যাক্সেশন হয় এবং এটা দিয়ে অনেক স্ট্রেস রিলিজড হয়। তো এটা কি উইদাউট এনি এক্সপার্টস অ্যাডভাইস, মানে না, নিজে নিজে এটা করা ইট উচিত? রিকোয়ার্স, না 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 না, একদম না, ইট রিকোয়ার্স টোটাল গাইডেড, একদম গাইডেন্স লাগবে এবং এটা এক্সপার্ট দিয়ে এটা করানো যাবে ইনিশিয়াল স্টেজে, অন্তত 7-10 দিন দরকার। ঠিক আছে স্যার। ডক্টর দেব আর ডক্টর মিত্র দুজনের কাছেই প্রশ্ন এসেছে। এই যে সারাক্ষণ মাস্ক পরে, গ্লাভস পরে, মাথায় টুপি পরে বেরোতে বলা হচ্ছে, তো কয়েকজন আমাকে হোয়াটসঅ্যাপেও প্রশ্ন করেছে যে এইগুলো যদি না পড়ে, মাস্ক পরে কি আমাকে বেরোতেই হবে, মাথা কি গার্ড করে বেরোতেই হবে, হাতে কি গ্লাভস পরে বেরোতেই হবে? এইগুলো যদি পরে না বেরোন কেউ, তাহলে তার ক্ষেত্রে মেডিকেল ক্রাইসিস কি হতে পারে? আর এগুলোর জন্য কি কোনো লিগ্যাল হ্যাসেলস হওয়ার সম্ভাবনা আছে? সেইটাও লোকজন জানতে চাইছেন। অতএব যদি দুজনের বক্তব্য রাখেন আপনারা, ডক্টর দেব এবং ডক্টর মিত্র। মেডিকেল ব্যাপারটা আমি দিয়ে শুরু করছি। যেটা বলা হচ্ছে যে ভাইরাসটা রেসপিরেটরি ভাইরাস, অর্থাৎ এটা লাংসে যদি প্রবেশ করে এবং লাংস এফেক্ট করে তবেই এটা প্রবলেমটা হচ্ছে। তা ওটা ঢোকার দুটোই মাত্র পথ আছে, যেটা হচ্ছে মুখ এবং নাক। সেটা ঢাকার জন্য আমরা বারবার বলছি যে ইউ ওয়্যার এ মাস্ক, এবং কটন মাস্ক প্রেফারেবলি বলছি। এখন ব্যাপারটা হলো the choice lies with the world, not with one person or two persons or the politicians or the governments of the world. The choice lies with the population of the world. Do they want the coronavirus to be with them or do they want it to get rid of them? তো সেখানে 100 জনের মধ্যে যদি 95 জন মাস্ক পরে এবং 5 জন যদি না পরেন, তাহলে কিন্তু কোনো এফেক্টই হবে না, কারণ ওই 5 জন আরো 50 জনকে, আরো 500 জনকে ভাইরাসটা ছড়াবেন। তো বেসিক্যালি যেটা আমার বলার বক্তব্য, যে 100 জনের মধ্যে 100 জনকেই মাস্কটা পরতে হবে, এখানে কিন্তু আর কোনো দ্বিমত নেই। বিকজ আমাদের কোনো স্পেসিফিক চিকিৎসা এখনো পর্যন্ত বেরোয়নি, কোনো প্রতিরোধক ভ্যাকসিন এখনো পর্যন্ত বেরোয়নি। একটা মাত্র উপায় আমরা যেটা জানতে পারছি টু কন্টেইন দ্য ভাইরাস ইজ থ্রু মাস্কিং, ডিস্টেন্সিং অ্যান্ড হাইজিন। এই তিনটেকেই কিন্তু মানুষের মাথার মধ্যে ঢোকাতে হবে, যে প্রত্যেকটা মানুষের দায়িত্বের মধ্যে পড়ছে টু মেক শিওর দ্যাট আমি ভাইরাসটা ট্রান্সমিট করব না এবং আমি বাইরের থেকে ভাইরাসটা নেব না। কারণ উপসর্গবিহীন 80% মানুষের এই ভাইরাসটা পজিটিভ থাকলে আমরা বুঝতে পারছি না, তাদের সঙ্গে আমাদের কিন্তু মেলামেশা করতে হবে, কারণ এখন লকডাউন উঠে গেছে, লকডাউন আর সম্ভব হবে না। তো বেসিক্যালি আমরা যদি এখন কর্মক্ষেত্রে যাই, বাজারে হাটে যাই, ছেড়েই দিলাম যে ক্লাব যাচ্ছে না, সিনেমা যাচ্ছে না, কিন্তু প্রয়োজনীয় জায়গাগুলোতে আমাদের তো যেতে হবে। সেখানে এই উপসর্গবিহীন পজিটিভ মানুষরা আমাদের চারিপাশে ঘোরাঘুরি করতেই পারেন, তারাও যদি মাস্ক পরেন এবং আমরাও যদি মাস্ক পরি, তাহলেই একমাত্র এই ভাইরাসটা কন্টেইন করা যাবে। আমি বলছি না এলিমিনেট করা যাবে, ভাইরাসটা কন্টেইন করা যাবে। এবং 100 জনের মধ্যে 100 জনকেই পড়তে হবে, কারণ আমি যেটা বললাম এগেইন, দি চয়েস লাইজ উইথ দ্য পিপল। এখানে আর কোনো দ্বিমত নেই। আমি অ্যাজ এ মেডিকেল প্রফেশনাল বলতে পারি, ডক্টর মিত্র ওনার লিগ্যাল ওপিনিয়নটা দিতে পারেন, কিন্তু যতই আইন করা হোক, যতই আমরা মানুষকে বোঝাই, মানুষের মাথার মধ্যে যদি জিনিসটা ঢোকে
তবেই কিন্তু আমরা জিনিসটাকে ঠিক করে করতে পারবো। যে মানুষ হয়তো বুঝতে পারছে না, আমাদের দায়িত্বের মধ্যে পড়ছে, নট অনলি অ্যাজ এ প্রফেশনাল, মেডিকেল অর এ লিগাল, অ্যাজ এ ফেলো সিটিজেন আপনি তাকে ভালো করে বোঝান যে এটা ভাই এটা পড়ো, জিনিসটা পড়লে আরেকজনকে জিনিসটা ট্রান্সমিট করবে না। এই যে এই চেইনটাকে আমাদের তৈরি করতে হবে এবং আমাদের ভালো তার করে মানে বোঝাতে যত হবে। রকম আমরা ইনফরমেশন পাচ্ছি যে মাস্ক অপশনাল, এইটা ভীষণ বড় না, মিথ, দ্য অপশনাল বিগেস্ট মাস্ক মিথ কিন্তু অফ দ্য এক্সেপ্ট টাইম। প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়া কিন্তু আর অ্যাবসলিউটলি কেউ না। বলছেন এতদিন বলেননি। ওই একমাত্র ভদ্রলোক যে বলেছিলেন যে অপশনাল মাস্ক, নাও হি হ্যাজ রিট্রেসড ইট অ্যান্ড ওয়ারিং দ্য মাস্ক দেমসেলভস, বিকজ আমেরিকায় আরেকটা কথা সবাইকে বলে দিই, আমাদের যারা এখানে অনুষ্ঠানে রয়েছেন আমাদের সাথে, যে এমন অনেক ইনফরমেশন WHO থেকে অফিসিয়ালি অ্যানাউন্স হয়েছে যেটা ওনারা পরে আবার চেঞ্জ করেছেন। সো এখনো অবধি এটা কিন্তু সত্যি যে আজকে যেটা ফ্যাক্ট হয়তো কালকে সেটা মিথ হলো, এবং গতকাল ফ্যাক্ট ছিল আজকে আমরা বুঝেছি সেটা মিথ। তো সেই রিলেটেড আমি ডক্টর শিবাজি ব্যানার্জিকে একটা প্রশ্ন করতে চাই, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি আমার সামনে চ্যাট বক্সে। একজন বলছে, যেহেতু আমরা এক্ষুনি স্ট্রেস নিয়ে কথা বলছিলাম, তিনি বলছেন যে শুধু তো দেখলেই বোঝা যায় যে স্ট্রেস হচ্ছে, কারণ অনেকে দেখে বলে দেয় হি ইজ আন্ডার ট্রিমেন্ডাস প্রেশার, হি ইজ আন্ডার স্ট্রেস। কিন্তু এরকম কি হতে পারে যাকে দেখে খুব জয়ফুল হ্যাপি মনে হয়, বাট হি অর শি ইজ অলসো আন্ডার গোয়িং থ্রু লট অফ স্ট্রেস? এবং সেটা যদি হয় কি করে আইডেন্টিফাই করা যায়? শুধু কি দেখেই স্ট্রেসটা বোঝা যায় যে স্ট্রেসে কেউ আছে? না, অনেক সময় দেখে আদারওয়াইজ বোঝা যায় না, কারণ অনেকে জয়ফুল থাকে। হ্যালো হ্যাঁ, হ্যালো মানে ওনার প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ শুনতে পাচ্ছেন, ওনার প্রশ্নটা হচ্ছে যে খুব হ্যাঁ হ্যাপি হ্যাঁ, গো শুনতে লাকি, যে খুব বেশি হাসছে, সে কি বেশি স্ট্রেসে আছে? পাচ্ছি। উনি ঠিক এইভাবে পুট করেছেন কোয়েশ্চেনটা। এটা হতেই পারে, কারণ সে হয়তো বাইরের দিকে দেখাচ্ছে যে আমি একদম স্ট্রেস ফ্রি, সেই জন্য আমি খুব হ্যাপি গো লাইফ লিড করছি, কিন্তু হয়তো তার কিছু কিছু তার ফ্যামিলি মেম্বার্সরা হয়তো কিছু কিছু তার ভেতর থেকে বার করতে পারবে সে হয়তো কিছু স্ট্রেস সে আছে কিনা। মানে তার বিভিন্ন হয়তো এর জন্য কাউন্সিলিং দরকার, মানে হয়তো সাইকোলজিক্যাল কাউন্সিলিং দরকার কিছু কিছু ক্ষেত্রে আসলে স্ট্রেসটা কাউন্সিলিংটা জানার আমরা জন্য। তখন ভাবি যখন আশেপাশের লোকরা নোট করছে যে সামথিং ইজ নট নর্মাল, তখন হয়তো তারা কাউন্সিলিং এর কথাটা ভাবছে। কিন্তু যখন দ্য পার্সন অ্যাপারেন্টলি লুকস টু বি ভেরি হ্যাপি, ভেরি নর্মাল, তখন তো তাকে কাউন্সিলিং এর জন্য বা সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়ার কথা কেউ ভাবে না। তো আর সেইটার কি কোনো না না, ডেফিনেটলি। তো তাহলে কি করে আইডেন্টিফাই করা যায় কেউ স্ট্রেসের মধ্যে আছে বা কেউ নেই? যেমনি এক্ষুনি আপনি বললেন যে আগে শুধু অফিসে লং ওয়ার্কিং আওয়ার্স ছিল বলে মানুষের স্ট্রেস হতো, এখন বাড়িতে থেকে কাজ করছে তাও কিছু কম স্ট্রেস হচ্ছে না। সো ইজ দেয়ার এনি ইন্ডিকেশন, মানে কোনো কি টিপস আপনি দিতে পারবেন যেটাতে তার আমরা সাথে বুঝবো হয়তো পারসন ইজ কথা বলে আন্ডারগোয়িং? তার সাথে হয়তো কিছু কথা বলে তার থেকে কিছু কিছু জিনিস বার করে, মানে তার অফিস লাইফ, বাড়ির লাইফ, এবং তার কি কি তার হ্যাবিটস, তার কি কি তার ভালো লাগা ভালোবাসার জিনিস, কিংবা কোনটা সে অ্যাভয়েড করে, এইগুলোর থেকে হয়তো কিছু কিছু ভাবে তার সাথে কথোপকথন করে বোঝা যাবে যে সে কি স্ট্রেসে, তার আদৌ স্ট্রেস আছে কি না। তারপর থেকেই তার তার সঙ্গে সেইভাবে তার সাথে স্ট্রেস রিলেটেড অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করা যেতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবং আমার সোমাদি, যেটা তুমি কি কিছু বলার, জাস্ট মিনিট, আমার যেটা বলার, ক্যান আই কাম ইন? আমার যেটা বলার সেটা হচ্ছে প্রত্যেক মানুষেরই ওয়েদার হি ইজ স্ট্রেসড অর স্ট্রেস ফ্রি, কারণ স্ট্রেস সর্বস্তরে আছে আমাদের লাইফে, সেই জন্য প্রত্যেকেরই অন্তত ব্রিদিং এক্সারসাইজ কিংবা ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত। এবং এরকমও করা উচিত যার যেটা এখন বিশেষ করে লকডাউন কি আনলকডাউন পিরিয়ডে অনেকে হয়তো গান ভালোবাসতো, সেটা হয়তো কাজের ক্ষেত্রে কিংবা পড়াশোনার চাপে গান ভুলে গেছে, কিংবা তার হয়তো আঁকা ভালো লাগতো, এগুলো কিন্তু হি অর শি ক্যান ক্যারি অন। এটাতে কিন্তু অনেকটা বেশি তার স্ট্রেস থেকে সে একটু রিলিফ হবে। মানে তার হবিস গুলোকে যদি সে আবার করতে পারে, ফিরিয়ে আনতে পারে তার জীবনে, এবং ভালোবাসাগুলোকে, হয়তো তাহলে গার্ডেনিং ভালোবাসতো। দিস ইজ দ্য রাইট টাইম টু রিভাইভ দ্য হবিজ। সবার যে হবিটা ছিল হারিয়ে ফেলেছিল কাজের চাপে, সমাধি বোধহয় কিছু বলতে চাইছেন। বলার আছে, আমাদের ইমেল আইডি দেওয়া আছে, আমাদের ইমেল আইডিতেও আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন, এবং আপনাদের ইমেল আইডি গুলো আমাদের সঙ্গে শেয়ার করলে আমাদের যে সার্টিফিকেটস গুলো সেগুলো আমরা আপনাদেরকে মেল করে দেবো। আমরা এগুলো অবশ্যই লিখিতভাবে জানিয়েছিলাম, আমরা আবার জানাচ্ছি। ডক্টর মিত্রর কিছু বলার আছে, এবং তারপরে মিডিয়ার প্রেক্ষিতে এই কোভিড কোথায় দাঁড়িয়ে
সেটাও কিন্তু শোনার প্রয়োজন আছে। মিহির বাবু অবশ্য এখন আর আমাদের সঙ্গে নেই, তিনি আবার যোগাযোগ করতে পারছেন না। না, তখন ওনার সঙ্গে আবার যোগাযোগ করা যাবে, কারণ ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে আর পারা গেল না। ডক্টর মিত্র, আপনি কিছু বলবেন, তারপরে আমি সোমালির কাছে আসবো। হ্যাঁ, থ্যাংক ইউ সোমা ম্যাম। আমি যেটা বলতে চাইছি যে কি আপনি একটা প্রশ্ন করেছিলেন যে মাস্কটা স্ট্যাটুটরিলি পড়তে হবে কিনা। এটা দেখুন, একটা জিনিস, আইনটা হচ্ছে লজিক। লজিক ইজ নট ল, বাট টু সাম এক্সটেন্ট the law is logic. So in that circumstances যে কি লজিক্যালি এবং ডাক্তাররা বলছে এবং WHO বলছে, ICMR বলছে পড়তে, it is a logic and has become a law to that extent. So এটা পড়া এখন স্ট্যাটুটারি যতখানি না অ্যাডভাইজারিজ গুলো বেরিয়েছে from the different government sectors, সেটাকে আপনি স্ট্যাটিউট ধরতে পারেন। সুতরাং আমরা at this point of time the সেফটির জন্য the mask and distance, social distancing and sanitizing, এই তিনটে continuously follow up করতে হবে। That is a logic, that there is no law as such যে এটা পড়তেই হবে, but for the safety of নিজের সেফটি এবং অন্য যারা ইন্টারঅ্যাক্ট করছে তাদের সেফটির জন্য। আর এখানে আমি দুটো পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আই থট দ্যাট আই শুড ডিসকাস, দ্যাট এটা আমার কাছে খুবই কোয়েশ্চেন আসছে, দেখি রিফিউজাল বাই দ্য হসপিটাল and by the doctors হ্যাঁ স্যার, এটা during this pandemic period. এই গ্লেয়ারিং Am I ইস্যুটা right? নিয়ে, Yeah. অ্যাবসলিউটলি স্যার, এটা একটা ভীষণ বড় ইস্যু যেটা আমি নিয়ে এই মিডিয়া ইস্যুটা হ্যাঁ আমি দেখছিলাম অনেকেই করছে, দেখি whether the hospital can refuse and whether the doctor can refuse the treatment. কিন্তু এটা একটা for the sake of the doctors as well as the hospitals, I will give an opinion in a sense, an idea. The emergency cases during this pandemic period, especially road accident, etc., even if medical legal case, even if it is a medical legal case, the private hospitals and the government hospital, of course, both have to treat. If mistakes occurs while treating these emergency situations, neither the doctor nor the hospital shall be liable as per the Supreme Court judgment. That's a very important verdict, that it's being direct, that treatment to be given, they cannot be refused. So since it's an emergency, there is always the possibility of making mistake or error. So সেটাই, in everybody that is trying their circumstances, best, everybody is trying please. their best in that situation. সেইটাই ল সেটা কি আরো এনফোর্স করছে যে ইমিডিয়েট ট্রিটমেন্টে তাকে প্রোভাইড করা হচ্ছে, বাট এনিথিং ক্যান হ্যাপেন। দ্য ডক্টর, দ্য হসপিটাল ইজ ট্রাইং হিজ and it's best, তারপরে কনসিকোয়েন্সটা Exactly. Anything might happen, but for that reason, the doctors or the hospital should not be prosecuted. It is not coming under the purview of the medical legal case, because they are treating an emergency. There is always the possibility of error, but the good faith, but intention of the doctor and the hospital should be good faith, and good faith cannot be challenged because they are treating under emergency. So that is why the Supreme Court also have come into with a verdict that there should not be any legal cases on these cases. And one more point is also being very much relevant in this discussion, that cost of treatment. The huge amount of bills are coming. So how this cost of treatment should be treated? Whether there is any law as such that, so far as the West Bengal government is concerned, I would refer West Bengal government under West Bengal Clinical Establishment Regularity Commission by notification directed that the private hospital cannot charge more than 20% of the estimated cost of the treatment. I repeat, not more than 20% of the estimate cost of the treatment. So at the time of entering, I mean that taking the admission, the estimated cost can be informed to the patient or patient party, and that should be
not more than 20% of the estimated cost should be স্যার charged, একটা ক্ল্যারিফিকেশন or চাইছি, maximum একটা 50,000 clarification rupees. চাইছি। স্যার একটা Yes, ক্লারিফিকেশন চাইছি যে রুলটা ঠিক কি, মানে 20% অফ দি এস্টিমেটেড কস্টটা ওনার অ্যাজ অ্যান অ্যাডভান্স চাইতে পারে না, না মানে থ্রু আউট, মানে আইনটা কি বলছে যা না, এখানে এস্টিমেটেড কস্ট or হবে বলেছে, এখানে or যখন বলেছে patient or কে maximum admit করা 50,000 হচ্ছে, rupees. আচ্ছা পেশেন্টকে যখন অ্যাডমিট করা হচ্ছে তখন ম্যাক্সিমাম 50,000 রুপিস অব্দি চাইতে পারে, অর 20% অফ দি এস্টিমেটেড কস্ট হুইচ এভার ইজ লেসার। Right, এইটা হচ্ছে আইনটা, exactly. এইটা সবার কাছে জানা থাকলে হ্যাঁ খুব সুবিধা হয়, কিন্তু 50,000 If the টাকা অব্দি patient তো চাইতে cannot পারে। give, হ্যাঁ, এবার যদি পেশেন্ট যদি দিতে না পারে, the hospital grants provisional admission. There is a word that provisional admission can be given and provide necessary treatment. Provisionally, they can be admitted and necessary treatment should be given. And such amount can be deposited within 12 hours of the admission. There are 12 hours they are giving the time to the patient party that you can bring that deposit amount of 20% of the estimated cost or 50,000, either of these two, within 12 hours from the date of from the time of admission. That facility they are giving. আচ্ছা। Moreover, the bill to be made daily basis. That's what this is another notification is coming, that the bill should be daily basis, that should be informed to the patient party. Beyond 2,000 investigation cost, if it is, then prior intimation should be given to the patient party whether they should go ahead with that thing, because the এইটা ভীষণ একটা affordability is important also কথা a বললেন। criteria. এটা আমার মনে হয় Yes, আমাদেরকে ভীষণ ভাবে মনে রাখতে হবে যে 2,000 টাকার বেশি যদি কোনো খরচা একদিনে হয়, ইমিডিয়েটলি যেন পেশেন্ট পার্টিকে সেটা ইনফর্ম করা হয়। মানে হঠাৎ করে একটা Exactly. বিশাল লম্বা বিল পেলে তাদের পক্ষে অসম্ভব হয়ে যেতে পারে, তাই তাদেরকে অ্যাওয়্যার করে রাখা, তারা মোটামুটি প্রিপেয়ার্ড থাকবে যে আজকে এত খরচা হয়েছে। তো 2,000 টাকার ওপরে কোনো খরচা হলেই যেন ইমিডিয়েটলি জানানো হয়, এটাও আমাদের লিগালি দে আর বাউন্ড, অল দ্য হসপিটালস আর বাউন্ড টু ডু। ধন্যবাদ, এটা খুব একটা ভাইটাল Exactly. ইনফরমেশন। এবার সোমালির কাছে আসা যাক। সোমালি, অনেকে এই প্রশ্নটা করছে এবং অনেকের এই মিথটা ছিল, এখনো কিছুটা রয়েছে, কিন্তু যে সময় আমরা খুব বিচলিত হয়ে পড়েছিলাম সে সময় লোকজন they've been asking questions, should we maintain a distance from the media? সারাক্ষণ কিন্তু সোশ্যাল মিডিয়া রয়েছে, সারাক্ষণ ফেসবুকে রয়েছে, সারাক্ষণ টিভি দেখছে, বাড়িতে খবরের কাগজ আসছে না বলে খুব চেঁচামেচি হচ্ছে, কিন্তু সব শুনে বলছে আচ্ছা মিডিয়া কি ঠিক খবর দিচ্ছে? Should we keep ourselves engaged with media or should we maintain the safe distance from media? তো মিডিয়া টিচার হিসেবে যে সারাদিন ক্লাসে মিডিয়া ল পড়াচ্ছ, যে ক্লাসে মিডিয়া থিওরি পড়াচ্ছ, মডেল পড়াচ্ছ, এবং এখন যে অনেকেই রয়েছেন যারা জানতে চাইছেন যে মিডিয়া কি ভূমিকা পালন করতে পারে বা কি ভূমিকা পালন করা শুরু করেছে যাতে মানুষজন এই মিথগুলোকে বুঝতে পারে এবং এই মিথগুলো বুঝতে পেরে মিথগুলো থেকে নিজেদের একটা সহজ দূরত্ব বজায় রাখে। মিথগুলো যেভাবে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তাতে সেগুলো অস্বীকার করার উপায় আমাদের কারো খুব একটা থাকছে না, কিন্তু সেই ক্ষেত্রে যেরকম ডাক্তারদের একটা ভূমিকা আছে, লয়ারদের ভূমিকা আছে, স্ট্রেস ম্যানেজমেন্ট এক্সপার্টের ভূমিকা আছে, মিডিয়ার তো ফোর্থ পিলার হিসেবে আরো বড় ভূমিকা হয়তো আছে, এবং সেটা কি ভূমিকা সেটা তোমার থেকে একটু শুনতে চাওয়া হচ্ছে। থ্যাংক ইউ সোমাদি, তুমি যদি আমি একটু তোমাকে কি মিউট বলবো? করো, আমি আমার হ্যাঁ শান্তনু বাবু আপনি কিছু বলতে চান? হ্যাঁ, বলছি মিডিয়া যেটা নিয়ে বলা হচ্ছে, রিসেন্ট টাইমস দেখা গেছে মিডিয়া বিং দ্য ফোর্থ পিলার অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি plays a very important role, and people are coming and they are using this media for unfair and prejudicial manner, and in that circumstances the hospitals sometimes and the doctors sometimes become victim for defamatory reporting. So this defamatory reporting is a part to be which is being reflected in the media, should be taken care of, because people are watching the media right from that all through the days.
So media plays a very important role in this pandemic situation. So the media should give the right information, because what we are finding, different channels are giving the different the opinion or the different information, and the people are becoming confused. So in that respect, there should be, it is my opinion that there should be something to neutralize the entire thing, that somebody is making defamatory statement and against the hospital, against the doctor concerned, that should be taken care of. I mean, that is a very important issue to think of in this particular pandemic situation. অ্যাকচুয়ালি মিডিয়া বা সোমালি, গণমাধ্যম সোমালি, আমরা শুনবো তোমার থেকে। তার আগে আরেকটি প্রশ্ন এসেছে ডাক্তারবাবুর কাছে এবং আইনি বিশেষজ্ঞের কাছে। একজন জানতে চাইছেন, দো COVID-19 is included in Mediclaim policy, why hospitals are asking rupees 50,000 down on admission in cashless policy? এইটার ব্যাপারে সমাধি হ্যাঁ, ডক্টর শান্তনু মিত্র এক্ষুনি এটা নিয়ে বলছিলেন যে আমাদের স্টেট ল এটা পারমিট করে যে either 20% of the estimated cost or at least 50,000, whichever is lower, সেইটা একটা হসপিটাল ডিমান্ড করতেই পারে। তো ক্যাশলেস হলেও প্রসিডিওর করতে হয়তো টাইম লাগে, সেই আলোতে যদি একটু ডক্টর মিত্র কিছু বলেন, কারণ এই কথাটা উনি এক্ষুনি বলেছিলেন যে এটা চাই। When there is a clause in the policy itself that it is a cashless policy, how the hospital will ask for the money in cash? The word cashless is there. So how the hospital can ask it? So it is not justified so far as my knowledge goes. তাহলে আমরা জানতে পারলাম যে দিস ইজ নট অ্যাকচুয়ালি লিগাল, দে ক্যান ফাইট অন ইট, যে ক্যাশলেসে কখনোই ডিমান্ড করতে পারে না 50,000 টাকা। আচ্ছা, তো আমি যদি ডক্টর মিত্রর কোয়েশ্চেনটা একটু নিই বা সোমাদির কোয়েশ্চেনটা একটু নিই, যে ওনারা যেখানে বলছেন মিডিয়া ইজ ভেরি রেসপন্সিবল, সোমাদি আপনি যদি একটু নিজেকে মিউট করেন, সেটা একদমই আমি সবাই এটা এগ্রি করবে, আমি তো অ্যাজ আ মিডিয়া প্রফেসর এগ্রি করবোই যে মিডিয়ার একটা ভীষণ বড় দায়িত্ব আছে। আর যেহেতু দায়িত্ব আছে তাই জন্যই হয়তো ওরা আমাদের কাছে সঠিক তথ্যটা পাঠিয়ে দেওয়ার জন্য খুবই খুবই দে আর ওয়ার্কিং ভেরি হার্ড। মানে এরকম সিচুয়েশনে যেখানে আমরা হয়তো বাড়িতে বসে থাকতে অ্যাফোর্ড করতে পারি, তারা কিন্তু সবাই ফিল্ডে নেমে কাজ করছে। রিস্কি জোন, রেড জোন, সেই নিয়ে তারা কোনো সেগ্রিগেশন করছে না। তাদের কাজ থাকলে, অ্যাসাইনমেন্ট থাকলে তারা যাচ্ছে, এন্ড দে আর ট্রাইং টু গিভ আস the accurate news at the least possible time. তো এই লিস্ট পসিবল টাইমের কম্পিটিশনের জন্য হয়তো কখনো কখনো তারা একটু আগেই হয়তো জানিয়ে দিচ্ছে, হয়তো একটু ওয়েট করলে আরো নিউজটা আরো ইমপ্রুভ হতো, আরো বেশি ইনফরমেশন পাওয়া যেত। এক বলে দিচ্ছে, সেটা হয়তো একের সাথে আরো এক আছে, সেটা জানতে একটু টাইম লাগছে। সো আমরা যদি একটা নিউজ চ্যানেলে বসে থাকি তাহলে হয়তো অনেক সময় আমাদের ভুল ধারণা হতে পারে। আমি বলবো যে আপনারা একাধিক নিউজ চ্যানেল সার্ভ করুন। গভর্নমেন্টের যে নিউজ চ্যানেলগুলো রয়েছে, সব দেশের গভর্নমেন্টের নিজস্ব নিউজ চ্যানেল রয়েছে, সেটা অনেকেই প্রেফার করে না, কারণ সেটা একটু বায়াসড নিউজ হতে পারে। প্রাইভেট টেলিভিশন চ্যানেল, প্রাইভেট মিডিয়া হাউসকেই বেশি আমরা রিলাই করি। কিন্তু যখনই আমাদের মনে কোনো খটকা হচ্ছে যে নিউজটা কতটা সত্যি, তখন আমরা উই ক্যান অলওয়েজ ভেরিফাই ইট উইথ দ্য গভর্নমেন্ট মেইনটেইন বা পাবলিক সেক্টর মিডিয়া হাউসেস। আর এই প্যান্ডেমিকের ক্ষেত্রে যেটা ডক্টর মিত্র বললেন যে মিডিয়ার অনেক রিপোর্টে ডক্টরস ডিফেমড হচ্ছে, হসপিটালের এগেনস্টেও এমন কিছু এলিগেশন দেওয়া হচ্ছে যাতে হসপিটালসরা ইজিলি ডিফেমেশনে কেস করতে পারে, বা দে আর অ্যাকচুয়ালি বিং ডিফেমড, যেটা আগামী দিনে তাদের পক্ষে খুব ক্ষতিকারক। তো সেটা নিশ্চয়ই ঠিক নয়। আমি অ্যাজ আ ফ্যাকাল্টি মেম্বার অফ মিডিয়া সায়েন্স আমি কোনোদিনই আমার স্টুডেন্টদের সেই শিক্ষাটা দেব না, সেটা হয়তো ঠিক। কিন্তু যেটা আপনারা প্রথম বললেন যে মিডিয়ার একটা ভীষণ বড় রোল আছে সোসাইটির প্রতি, সোসাইটিকে ট্রু ইনফরমেশনটা দেওয়া। তো ইন দ্য পারসিউ অফ গিভিং দ্য ট্রু ইনফরমেশন হয়তো তারা কখনো আবেগে চলে যাচ্ছে, দো দ্য জার্নালিস্ট ইজ অলওয়েজ ট্রেন্ড যে আপনি কোনো ইমোশনস এর সাথে জোড়াবেন না নিউজটায়, আপনি জাস্ট আপনার কাজ হচ্ছে ট্রুথটাকে আনআর্থ করা। তো আপনারা যদি দেখে থাকবেন, জার্নালিস্টরা কিন্তু নিজেরা কোনো ওপিনিয়ন দেন না, তারা কিন্তু কারোর কোট বা কারোর ফুটেজ দেখায় যে অমুকে এটা বলছে, অ্যাকর্ডিং টু সাচ এন্ড সাচ পার্সন এইটা। এবার তাহলে সেখানে কমনার্স, ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, তাদের একটা ভীষণ বড় দায়িত্ব থেকে দেয়। জনসাধারণের দায়িত্ব হচ্ছে টু ইউজ দেয়ার ওন কমন সেন্স, ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে ভীষণভাবে ব্যবহার করতে হবে।
নানান রকম মিডিয়া সংস্থায় আমাদের নানান রকম তথ্য দিচ্ছে, সবকটাকে জুড়ে পাজলটা আমাদের সলভ করতে হবে। অ্যান্ড আমি আবারও বলছি, কোনো জার্নালিস্ট, কোনো রিপোর্টার নিজে থেকে কোনো ওপিনিয়ন দেন না। তারা কিন্তু কারোর কোটেশন বা কারোর ভিডিও ফুটেজ বা কে কি বলেছে সেইটা আমাদের সামনে তুলে ধরেন, সেটা পেশেন্ট পার্টিরও ধরেন, ডক্টরের ফুটেজও দেন, এবং দ্যাট ওয়ে দে মেক দ্য নিউজ ভেরি আনবায়াসড, বোথ দ্য সাইডস অফ দ্য স্টোরি তারা দেন। এবার সেটা তারপর আমাদের উপর ডিপেন্ড করছে, ভিউয়ার্সদের প্রতি ডিপেন্ড করছে, তারা কিভাবে সেটা ইন্টারপ্রেট করবে। তো যদি কোনো পেশেন্ট কোনো ডক্টরকে বা কোনো হসপিটালকে দায়ী করছে, তো অন দি আদার হ্যান্ড আমরা কিন্তু হসপিটাল বা ডক্টরদের ভার্সনও শুনছি। প্রবলেমটা হয় যখন দ্য হসপিটালস আর নট রেডি টু ওপেন দেয়ার মাউথ, দে নিড টু ফেস দ্য মিডিয়া। আমার মতে মিডিয়াতে যদি কোনো ভুল খবর চলে যায়, তো সেইটাকে ঠিক করার একমাত্র উপায় হচ্ছে থ্রু মিডিয়া অনলি। আবার মিডিয়াকে ফেস করুন অ্যান্ড ক্ল্যারিফাই, দিস ক্ল্যারিফিকেশনস হ্যাভ টু বি প্রোভাইডেড। তাহলেই তো মিডিয়ার উদ্দেশ্য হচ্ছে টু প্রোভাইড আস উইথ দ্য অ্যাকচুয়াল ট্রু নিউজ। তো তার জন্য তো তাদের কন্টেন্ট চাই, সেই কন্টেন্টটা কিন্তু আমরাই দেব, মানে যেমনি পেশেন্ট দেবে তেমনি হসপিটালও দেবে। আমি প্রবাবলি বোঝাতে পেরেছি আমার। না, আমি এখানে একটা কথা বলতে পারি কি, আমি হ্যাঁ, এখানে নিশ্চয়ই। একটা কথা বলতে পারি যে কি অনেক সময় চ্যানেলে দেখায় the what is going on the screen is not being verified. So when you have not verified, then why you are showing it to the public at large? এইটা কিন্তু খুব খুব হয়তো কম সিচুয়েশনে হয়। যেটা হয়, ধরুন একটা ফুটেজ পাওয়া গেল, ইমিডিয়েটলি একটা কোনো লাইভ ফুটেজ, কোনো কেউ মোবাইল থেকে একটা এমন ভিডিও ফুটেজ আপলোড করেছে যেটা খুবই ভ্যালুয়েবল একটা কোনো পার্টিকুলার সিচুয়েশনে, একটা কোনো পার্টিকুলার লিগাল কেসে হোক বা একটা সিচুয়েশনে। তো তখন সেই ফুটেজটা দেখিয়ে যদি না দেখায়, তাহলে কিন্তু দে আর অ্যাকচুয়ালি চিটিং অন আস, যে তাদের কাছে ইনফরমেশনটা ছিল, তারা আমাদের দিল না। কিন্তু তারা তো যাচাই করতে পারেনি যে সেই ভিডিও ফুটেজটা মর্ফড কিনা, সেটা আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড কিনা। এখন তো অনেক রকম সফটওয়্যার আছে, স্টিল ফটো, ভিডিও ফটো দুটোই ভীষণ রকম ভাবে মর্ফড, মানে যেটাকে বলে কুকড আপ ফটো। হ্যাঁ, সেটা তো নয়। সেটা জানার জন্য কিছুটা সময় লাগে, সেই সময়টা তারা দিচ্ছে না, কারণ যে মুহূর্তে তারা ইনফরমেশনটা পেয়েছে, তারা চায় জনতা সেটা জানুক। তো না জানাটাও কিন্তু না জানানোটাও কিন্তু এক ধরনের চিটিং। আবার তাদেরকে এটা লিখেও দিতে হয় যে দিস ইজ নট ভেরিফাইড, কারণ অনেস্টলি স্পিকিং তারা নিজেরা সেই ফুটেজটা তোলেনি, তাদের রিপোর্টাররা সেই রেকর্ডিংটা করেনি, কোথাও থেকে পেয়েছে। তো এই কারণে এটা দেওয়া। আর আবার বললাম যে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং থাকতে হবে। যদি আমাদের ভিডিওটা দেখে মনে হয় একটু ডাউট হয়, let us verify with other media channels, let us verify with print media, electronic media, online media. প্রবলেম যেটা আজকাল হচ্ছে সেটা হচ্ছে we often go by citizen journalism. এখন তো সবাই জার্নালিস্ট, এখন তো সবাই টুইট করে দিতে পারে, ব্লগ করে দিতে পারে। তো সেইগুলোতে রিলাই করার আগে আমার মনে হয় একটু ভেরিফিকেশনের দরকার। কারণ আমি যখন একটা কমনার, আই ডোন্ট হ্যাভ আ প্রপার ট্রেনিং অফ জার্নালিজম, আমি কিন্তু আবেগটাকে কন্ট্রোল করতে পারবো না। জার্নালিস্ট, আমি একটু আগে বললাম, আবেগ নিয়ে কোনো রিপোর্টিং করছে না, বাট অ্যাজ এ সিটিজেন ব্লগার আমার কিন্তু আবেগ এসে যেতে পারে, তাই আমার নিউজটা বায়াসড হয়ে যেতে পারে। এটাই বলা ছিল। আমি ডক্টরসদের ব্যাপারে একটা জিনিস বলি, যদি যেখানে যেটা ডক্টর মিত্র বললেন যে ডক্টর ভার্সেস পেশেন্ট, যেখানে একটা বিবাদ হচ্ছে কিংবা কোনো মানে ওপিনিয়ন ডিফার করছে, যেটা মিডিয়াতে হয়তো পেশেন্টরা কিংবা পেশেন্টের ফ্যামিলি বলছে, সেখানে অ্যাজ এ মেডিকেল প্রফেশনাল আমরা কিন্তু পেশেন্ট কনফিডেন্সিয়ালিটি উই ক্যানট ব্রেক, বিকজ দ্যাট ইজ ইলিগাল। আমি পেশেন্টের কন্ডিশন কিংবা কিছু জিনিস আমি মিডিয়ার সামনে কিন্তু ডিসকাস করতে পারবো না। দ্যাট ইজ এ অ্যাবসলিউটলি কনফিডেন্সিয়াল agreement between the patient and the doctor. What we are calling Basically, I can only say that in the court of law. কিন্তু আমি মিডিয়ার সামনে কখনোই পেশেন্টের confidential information I cannot share or even defy. যদি পেশেন্ট কিংবা পেশেন্টের ফ্যামিলি কিছু বলে, সেটা কিন্তু আমাদের অনেক সময় শুনে চুপ করে শুনতে হয়, বিকজ এই কারণেই শুনতে হয়। দ্যাট ডাজন্ট মিন that actually somebody is wrong or somebody is correct. আপনি যেটা বলছেন সোমালি, যে ডাক্তারদের বলার দরকার আছে, সেই দরকারের মধ্যে এই একটা কিন্তু প্রবলেম আছে। আমরা কোর্ট অফ লতে বলতে পারবো, কিন্তু মিডিয়ার সামনে কিংবা যে কোনো কারোর সামনে পেশেন্ট রিলেটেড কোনো ইনফরমেশন আমি কিন্তু ব্রেক করতে পারি না। Absolutely, Dr. Dev, you have no. This is absolutely, Dr. Dev, what he has
told, it is, we are calling in legal term, that is privileged communication. And the privileged communication cannot be disclosed ethically and legally at the same time. লয়ার ক্লায়েন্ট, হাজব্যান্ড ওয়াইফ, ডক্টর পেশেন্ট, এইগুলো হ্যাঁ, এগুলো নোবডি ক্যান কম্পেল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে পুরো আলোচনাটা হলো, কারো প্রশ্ন, যারা শুনছেন তাদের প্রশ্ন থাকলে প্লিজ আমাদের প্রশ্ন পাঠান, কারণ আমরা প্রশ্ন শুনে আমরা উত্তর দেব। আমরা আরেকবারও মিহির বাবুকে চেষ্টা করছি, মিহির বাবু আপনি যদি যোগাযোগ করতে পারেন। মিহির বাবু কি অন্যরা কেউ শুনতে পাচ্ছেন? Lastly, I will just tell one thing. Excuse me, I will just tell one thing lastly. Lastly, I would like to tell one thing, that India at this point of time should have a specific law for COVID-19. Already UK is having a law, Coronavirus Act 2020. Singapore has already passed the Infectious Diseases Regulations Act 2020. India is having 130 crore people, and India is the most democratic way of administration of justice. So it should come up with a COVID-19 Act. Although the parliament not in session, the president can issue a rule for this purpose. And when the parliament will be in session, that can be ratified. আমি দু একটা মিথ নিয়ে কি কথা বলতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ বলবেন তো। হ্যাঁ, একটা হচ্ছে এই যে আমরা অ্যালকোহল স্যানিটাইজার নিয়ে কথাবার্তা বলছি আজকাল, যে অ্যালকোহল স্যানিটাইজার হাত পরিষ্কার রাখার জন্য, এবং বাজারে বিভিন্ন ধরনের স্যানিটাইজার অ্যাভেলেবল হচ্ছে, এটার ভেরাসিটি নিয়ে, এটার অ্যাকচুয়ালি ওয়েদার ইট ইজ কারেক্ট অর নট, এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন মানুষের মনে জাগছে। তো বেসিক্যালি অ্যালকোহল 60 to 70% মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে টু কিল অর টু এলিমিনেট দ্য ভাইরাস, এবং সেটা পার্টিকুলার কোনো স্যানিটাইজার আছে কি নেই সেটা কিন্তু বোঝা প্রায় অসম্ভব। তো বেসিক্যালি আমি বলছি, as a medical professional, the easiest way to sanitize your hand is to wash it with warm water and soap, because সাবান দিয়ে যদি হাত 20 সেকেন্ড ধোয়া হয় তাহলে কিন্তু এই ভাইরাসের যে লিপিড কোটটা আছে ওটা এলিমিনেটেড হচ্ছে এবং ভাইরাসটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো যখন আমরা বাড়িতে থাকছি কিংবা কর্মস্থলে যাচ্ছি কিংবা কোনো একটা জায়গায় যাচ্ছি যেখানে আমরা থাকবো কিছুক্ষণ, সেখানে কিন্তু সাবান দিয়ে হাতটা ধুলে কিন্তু ডেফিনেটলি ইটস আ বেটার ওয়ে অফ স্যানিটাইজিং। wherever we have a scope to wash it with soap and water, that is the best way. If we are traveling, সেই সময় if we use the sanitizer, that is acceptable. So this is about the sanitizer. There is another thing which is going on, this is the pulse oximeter. A pulse oximeter, সবাই বলছে যে প্রত্যেকের বাড়িতে পালস অক্সিমিটার থাকা দরকার, কারণ পালস অক্সিমিটার যে কনসেপ্টটা এটা কিন্তু কোভিড এর আগেই ছিল, এবং ইট ওয়াজ মেন্ট ফর পিপল যাদের লাংসে প্রবলেম আছে, যেমন সিওপিডি আছে, ব্রঙ্কাইটিস আছে, সেই পেশেন্টসদের জন্য আমরা বাড়িতে বলতাম যে পালস অক্সিমিটার থাকুক, সেটা দিয়ে আমরা শরীরের অক্সিজেন স্যাচুরেশনটা কত আছে সেটা আমরা মাপতে পারি ব্লাডে। তো সেটা আঙুলে আমরা লাগিয়ে সেটা ইউজুয়ালি মাপি। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে, এখন বলা হচ্ছে যে প্রত্যেকটা বাড়িতে পালস অক্সিমিটার থাকুক, এবং একটা পার্টিকুলার ভ্যালুর নিচে যদি অক্সিজেনটা নেমে যায় তখন উই আর গেটিং ওয়ারিড। কিন্তু এটা কি সত্যি ব্যাপারটা? তো দিস ইজ আ মিথ। আমি এগেইন বলছি, পালস অক্সিমিটারটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের পালস অক্সিমিটার তৈরি করছে, কিন্তু আমাকে যেটা বুঝতে হবে যে কোনো ভালো পালস অক্সিমিটার যদি আমরা আমাদের বাড়িতে থাকে, সেটা দিয়ে 95 to 99% অক্সিজেন রুম এয়ারে যদি থাকে, দেন ইউ আর সেফ। কিন্তু যদি কারো সর্দি কাশি জ্বর হয় এবং সেখানে যদি কোনো প্রবলেম থাকে, আমরা যদি মনে করি তার, কিংবা সে যদি কোভিড পজিটিভ পেশেন্ট হয়, যা সর্দি কাশি জ্বরে জন্য সে বাড়িতে আইসোলেটেড আছে, সেখানে কিন্তু আমাদের পালস অক্সিমিটারের রোলটা ইম্পর্টেন্ট। সেখানে যদি আমরা দেখতে পাই যে পালস অক্সিজেন স্যাচুরেশন ইজ বিলো 90%, দেন উই আর টেকিং দ্যাট পেশেন্ট টু দ্য হসপিটাল। তো সেখানে পালস অক্সিমিটারের রোল আছে, কিন্তু ফর জেনারেল পপুলেশন এট লার্জ দিনে 4-5 বার করে পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন মাপার কোনো প্রয়োজন নেই। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং আই ওয়ান্টেড টু মেনশন।
অ্যানাদার থিং ইজ এই ইমিউনো বুস্টার্স, এই ইমিউনিটি বাড়ানোর জন্য নাকি প্রচুর ধরনের জিনিস আছে, সেটা ভিটামিন সি অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক, আয়ুষ, হোমিওপ্যাথিক, মানে ইউ নেম ইট, মানে 1,00,000 ধরনের জিনিস এখন বলা হচ্ছে যে ইমিউন সিস্টেমটাকে বাড়ায়, এবং ওভার দি কাউন্টার এই জিনিসগুলো বিক্রি করা হচ্ছে, মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে জিনিসগুলো কিনছে। যেটা আমার বলার দরকার আছে, there is no medicines in this world which has been proven to improve or to boost immunity. কোনো মেডিসিনস নেই। আমরা যে সাপ্লিমেন্টস গুলো খাচ্ছি, ভিটামিন সি, ভিটামিন ডি, জিঙ্ক এবং বিভিন্ন ন্যাচারাল প্রোডাক্টস এর মধ্যে গার্লিক, তারপরে হলুদ, তুলসী, এগুলোতে যেটা হয় ওই মিনারেলস গুলো থাকে, এবং এগুলোতে আমাদের সর্দি কাশি হওয়ার যে ধাঁচটা সেটা কিন্তু একটু কম থাকে। কিন্তু there are areas where the immunity is depressed, সেই জায়গাগুলো আছে। কিছু কিছু ওষুধ আছে যাতে ইমিউনিটি ডিপ্রেসড হয়, লাইক কিমোথেরাপিক এজেন্টস ফর ক্যান্সার পেশেন্টস, যাদের ডায়ালিসিস হচ্ছে, যারা ডায়াবেটিক পেশেন্টস, তাদের ইমিউনিটি কিন্তু সাপ্রেস থাকে, সেই জায়গাগুলো কিন্তু ডেফিনেটলি আছে, কোভিড-19 এফেক্ট হওয়ার, হ্যাঁ তারা করতে পারে এবং কমপ্লিকেশনস বেশি হতে পারে। কিন্তু যেটা ডক্টর ব্যানার্জি বললেন যে মেন্টাল ব্যাপারটায় কিন্তু ইমিউনিটি বুস্ট করে, এটা যদিও কোনো প্রুভেন ডেটা নেই, তবুও কিন্তু আমি বলছি যে ডক্টর ব্যানার্জি যে জিনিসগুলো বললেন, যে টু বি হ্যাপি, টু সি দি, টু ডু ইউর প্যাশন, যেগুলো করছো, হবিস গুলোকে মেনটেন করা, যোগা করা, এবং বিভিন্ন গান আবৃত্তি, বই পড়া, সিনেমা দেখা, যেগুলোতে মনের আনন্দ থাকে, মন যাতে ভালো থাকে, সেই জিনিসগুলো করলে ডেফিনেটলি ইউ আর বেটার অফ রাদার দেন টেকিং এক্সপেন্সিভ মেডিকেশনস এন্ড সাপ্লিমেন্টস। আচ্ছা, এটা একটা খুব বড় তথ্য আমাদের বেরিয়ে এলো ডক্টর ব্যানার্জি এবং ডক্টর দেবের আলোচনায়, যে খুশি থাকাটাও প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে অফ বুস্টিং আওয়ার ইমিউনিটি সিস্টেম। প্রফেসর সোমা দত্ত বোধহয় উনি অপেক্ষা করছেন, মিহির চ্যাটার্জি বাবু আমাদের সাথে যুক্ত হয়েছেন। হ্যাঁ, কিন্তু মিহির বাবুকে কি শোনা যাচ্ছে? একটা জিনিস আমি একটা জিনিস শেয়ার করতে চাই, ডক্টর দেব, একটা জিনিস শেয়ার করতে চাই। আমরা একটু দেখে নিই মিহির বাবুকে সাথে যোগাযোগটা হচ্ছে কিনা, আমরা আবার ফিরে আসছি। মিহির বাবুকে কি শুনতে পাওয়া যাচ্ছে? গুড ইভিনিং, সন্ধ্যা। সোমাদি, তুমি মিউট করে নাও, আমরা মিহির বাবুকে শুনতে পাচ্ছি। মিহির বাবুকে কি শুনতে পারা যাচ্ছে? আমি সেটা জানতে চাইছি, আপনারা কি শুনতে পাচ্ছেন? বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ডক্টর শ্যামলী চক্রবর্তী, অধ্যাপিকা জনসংযোগ ও জনসংযোগ বিশেষজ্ঞ, এবং আমাদের ডক্টর শিবাজি ব্যানার্জি, বিশিষ্ট পরিবেশবিদ ও স্ট্রেস ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ, এনাদের প্রত্যেককে ওয়েলকাম করছি। এনাদের প্রত্যেককে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজ বিশ্বব্যাপী কোভিড-19 মহামারী ও গভীর সংকট থেকে মানুষকে মুক্তি পাওয়ার পথ ও উপায় নির্দেশ করার এবং মার্গদর্শন করার জন্য নির্মলানন্দ মানুষের মধ্যে অভ্যন্তরীণ শক্তি, প্রেম, প্রশান্তি, জীবনযাপনের সঠিক পদ্ধতি ও মানবতার সেবায় উৎসর্গকৃত। উপরিউক্ত গুণীজন ও বিশেষজ্ঞ দ্বারা এভাবেই এক মহতী প্রয়াসের সূচনা হলো। আজকের এই সংকটজনক মুহূর্তে তাদের এই প্রচেষ্টা প্রশংসনীয়। এরপর বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিশেষজ্ঞরা তাদের মূল্যবান মতামত দিয়ে আমার প্রয়াসকে ঋদ্ধ করবেন। আমাদের নলেজ পার্টনার ইন্টারনেট এই ওয়েবিনারকে সর্বতোভাবে সাহায্য করেছেন। এই প্রয়াসকে ফেসবুকে তুলে ধরার জন্য বিবিধ রতন চিরন্তনার কাছে আমরা কৃতজ্ঞ। মানব কল্যাণের উদ্দেশ্যে নিবেদিত এই ওয়েবিনারকে বিপুল করার জন্য আপনাদের প্রয়াস, সমর্থন এবং সক্রিয় আন্তরিক সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। মিহির বাবু, ধন্যবাদ। আমরা অনেক প্রচেষ্টার পরে আপনাকে যে পেলাম, এর জন্য অশেষ ধন্যবাদ।
আর কোনো প্রশ্ন আছে? ডক্টর মিত্র কিছু বলতে চাইছিলেন। হ্যাঁ, ডক্টর মিত্র। আমি একটু শেয়ার করছিলাম ডক্টর দেবের সাথে যে কি এখন একটা ল আছে, ডক্টরস আর ডিপ্রাইভড টু ট্রিট দ্য রেগুলার পেশেন্ট পুটিং দেম at risk of the complications. Hospital staffs are being used for COVID-19 positive patients instead of treating non-COVID-19 patients. There is a risk of that. How it can be tackled? Since the law is saying like that, and you people are even if মানে interested to treat লটা the কি non বলছে, লটা কি বলছে যে যারা কোভিড যে- পজিটিভ নয় তাদেরকে ইগনোর করে কোভিড পজিটিভদের আগে দেখা হোক, এটা বলছে। exactly মানে এক্ষেত্রে ওদেরকে অনেক এটা বেশি গুরুত্ব তো দিতে আরো হবে, কমপ্লিকেশনে পড়ে যাচ্ছে। আমি আমাদের অর্গানাইজেশনের কথা বলতে পারি যে, এবং বিভিন্ন অর্গানাইজেশন যেটা করছে আর কি, উই আর সেটিং আপ ফিভার ক্লিনিক্স, মানে যাদের জ্বর নিয়ে যারা আসছে তাদের জন্য আলাদা একটা ক্লিনিক তৈরি করা হচ্ছে এবং এরিয়াগুলোকে আলাদা করা হচ্ছে। তার সাথে সাথে প্যারালালি আমাদের নন কোভিড এরিয়াজে যে ট্রিটমেন্ট গুলো সেটাকে আমরা কিন্তু টোটালি ফুললি ম্যান করছি। দ্য প্রবলেম ইজ অ্যাকচুয়ালি নন কোভিড পেশেন্টসরা কিন্তু এখন কলকাতামুখী কিংবা যে কোনো শহরমুখী হতে ভয় পাচ্ছেন। তো তার জন্য আমরা টেলিমেডিসিন, যেটা এখন ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাকচুয়ালি হ্যাজ অ্যাপ্রুভড ইট ডিউরিং দ্য কোভিড এরা, সেটা থ্রু দিয়ে আমরা অনেক ভিডিও কনসালটেশনস করছি। এখন ভিডিও কনসালটেশন ইজ নেভার ইকুইভ্যালেন্ট টু সিইং দ্য পেশেন্টস ইন পার্সন, কিন্তু অনেক সময় যেটা হচ্ছে আমরা প্রচুর ফোন কলস পাচ্ছি যে স্যার আমরা ভয় পাচ্ছি হসপিটালে আসতে যেখানে কোভিড পেশেন্টস আছে, অতএব আমাদের টেলিফোনিক্যালি কিংবা থ্রু হোয়াটসঅ্যাপ কিংবা ভিডিও কনসালটেশনসে আমাদের আপাতত চিকিৎসাটা করুন। কিন্তু যারা এমার্জেন্সি, সে এমার্জেন্সি সার্ভিসেস কিন্তু ফ্রম মার্চ টিল ডেট অ্যাবসলিউটলি সিমিলার ইয়েতে আমরা মেনটেন করছি, যেখানে আমাদের ম্যানিং অফ দি পোস্ট কিন্তু আছে উইথ অ্যাপ্রোপ্রিয়েট স্পেশালিস্ট অ্যান্ড কনসালটেন্টস। দ্য অনলি থিং ইজ দি ভলিউম অফ পেশেন্টস যারা আগে আসতো, সে ভলিউম অফ পেশেন্টস অনেক কমে গেছে। যেমন বিভিন্ন রাজ্য থেকে পেশেন্টরা আসতো, বিভিন্ন পাশের দেশ থেকে পেশেন্টরা আসতো, সেই পেশেন্টরা তো অবভিয়াসলি এখন আসতে পারছে না। ডেফিনেটলি ফ্রম আওয়ার সাইড, ফ্রম দ্য মেডিকেল ফ্রেটার্নিটি সাইড, আমরা কিন্তু অ্যালোকেশন অফ দি ম্যান পাওয়ার এবং রিসোর্সেস গুলোকে এমন ভাবে করা আছে যে নন কোভিড পেশেন্টসরা যখন আসছেন, whether it is an emergency or even if it is in the outdoor, we are able to see them. সেই এমন কোনো পরিস্থিতি এখনো পর্যন্ত আমরা ফেস করিনি মানে পশ্চিমবঙ্গে এবং কলকাতাতে, যেখানে নন কোভিড পেশেন্টরা কিন্তু এসে ফিরে গেছেন বিকজ অফ ল্যাক অফ পার্সোনাল অর ইনফ্রাস্ট্রাকচার, সেটা কিন্তু হয়নি। রাদার ইটস দ্য আদার ওয়ে রাউন্ড, আমরা ওখানে ওয়েট করি কিন্তু অনেক পেশেন্টসরা কিন্তু হয়তো ফিজিক্যালি উপস্থিত হতে পারছেন না। টোটাল ফুটফলটা হসপিটালে কমে গেছে নানান কারণের জন্য, বিকজ অফ দ্য ফিয়ার অ্যাকচুয়ালি, ইয়েস, ফোবিয়া, আর বিদেশ থেকে আসার তো সম্ভবটা আরো কমে গেছে, সম্ভাবনাটা ইন্টারন্যাশনাল ফ্লাইটটা অনেক রেস্ট্রিক্টেড হয়ে যাওয়াতে। কিন্তু আপনি বলছেন যে যদি আসে তারা কেউ নেগলেক্টেড হবে না, তাদের জন্য আলাদা ওয়ার্ড আছে, দে উইল অলসো গেট দেয়ার ডিউ ট্রিটমেন্ট। কিন্তু প্রবাবলি ডক্টর মিত্র যেটা বলতে চাইলেন, বোধহয় উনি বলছেন যে যদি এরকম সিচুয়েশন হয় যে হসপিটালে মাত্র 2টো ডক্টর আছে আর 4টে পেশেন্ট আছে কোভিড পজিটিভ, তাহলে প্রবাবলি দ্য ফার্স্ট প্রায়োরিটি গোজ টু দ্য কোভিড পজিটিভ পেশেন্ট। এইভাবেই বোধহয় লটাকে ফর্মুলেট করা হয়েছে। প্রায়োরিটি উইল বি গিভেন টু পেশেন্টস, whether they're COVID positive or non-COVID really doesn't matter. Prioritization is dependent on the emergency of the patient, not on the condition category of the of the patient. Condition of the patient থেকে আমরা প্রায়োরিটি দিই। কোন পেশেন্ট ধরুন নন কোভিড আছে, তার যদি শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, ডেফিনেটলি তাকে আমরা প্রথমে দেখবো। ডাজন্ট ম্যাটার ওয়েদার দ্যাট পেশেন্ট ইজ কোভিড পজিটিভ অর কোভিড নেগেটিভ, সেখানে আমরা কাউকে কোনো ছাপ বসাবো না। দ্যাট ইজ দি ওয়ে উই আর ট্রিটিং পেশেন্টস। আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, কিন্তু আমরা এই প্রমিস, এই কথা দিয়ে যাচ্ছি, শপথ বলতে পারি যদি, যে আমরা এরকম সেশনস আরো করব, উইকলি না হলেও বাই মান্থলি অন্তত আমরা করার চেষ্টা করব। সোমাদি যদি একটু মিউট করে দেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, এবার আমারও কিছু বলার পালা। আর কি কারো কিছু বলার আছে? হ্যাঁ, সেটাই, একটু যদি মিউট করেন। হ্যাঁ, এবার তারপরে একটু আরো কটা কথা যখন শেষের দিকে এসছি, একটা ডক্টর দেবের কথাটা যখন শুনলাম যে উনি অ্যালকোহল নিয়ে বললেন, তখন আমার মনে পড়লো যে এরকম মিডিয়ার
মিডিয়াকে আমরা অনেক সময় দায়ী করি। তো এরকম একটা রিপোর্ট এসেছিল যে অ্যালকোহল 70 to 80% অ্যালকোহল থাকলে সেই স্যানিটাইজার ইজ এফিশিয়েন্ট, সেটা থেকে করোনা ভাইরাস মারতে পারে সেটা। তো সেইটা শুনে ইরান তেহরানে লোকে অ্যালকোহল ড্রিঙ্ক করতে শুরু করে দেয়, এবং যেহেতু ওখানে অফিসিয়ালি অ্যালকোহল সেল ইজ নট লিগাল, তারা অনেক সময় মিথানল কন্টামিনেটেড অ্যালকোহলও খেয়ে ফেলে এই ভেবে যে তারা কোভিড-19 পজিটিভ হবে না যদি তারা অ্যালকোহল কনজিউম করে। এতে করে একটা হিউজ ডেথ টোল হয়েছিল, 700 to 800 পিপল। তো এবার অনেকে বলছে যে এটা মিডিয়া রিপোর্টটা ঠিক করে করেনি, বাট আবার বলবো যে ক্রিটিক্যাল থিঙ্কিং যদি না হয়, আমি এরকম একটা কথা শুনলাম যে অ্যালকোহল ক্যান হেল্প মি ফ্রম করোনা ভাইরাস, তা বলে আমি অ্যালকোহল খেয়ে নিলাম, মিথানল উইচ ইজ অ্যাবসলিউটলি টক্সিক। তো এখানে কাউকে রেসপন্সিবল করা যায় না। অ্যাট দি এন্ড অফ দ্য ডে জনসাধারণকে বুঝতে হবে, এরকম টক শো হবে, নানান কথাবার্তা হবে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে জনসাধারণকে নিজের বুদ্ধি বিবেচনা দিয়েই ডিসাইড করতে হবে ঠিক কি করব কি করব না, কোনটা ঠিক কোনটা বেঠিক। তবে হ্যাঁ, আমরা সাহায্যের হাত এগিয়ে দিলাম, আপনাদের ফিডব্যাকটা ভীষণভাবে চাই। যে ইমেল আইডিটা চ্যাট বক্সে লিখেছি ওখানে প্লিজ ফিডব্যাকটা জানান, কি শুনতে চান, কি শুনে ভালো লাগলো, কি ভুল ত্রুটি হলো, যাতে নেক্সট যখন আমরা এই প্যানেল ডিসকাশনটা করব সেগুলো মাথায় রেখে করব। ওভার টু ইউ সোমাদি। এই যে আমার পুরো একটু আলোচনা বক্তব্য ছিল। হ্যাঁ 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 ডক্টর ব্যানার্জি বলুন বলুন বলুন। অ্যাকচুয়ালি একটা জিনিস আমার বলতে হচ্ছে, স্ট্রেস থেকে রিলিভ হতে গেলে ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় আমাদের জীবনের একটা অঙ্গ। আমরা ভালোবাসা কিংবা ভালোবাসতেই ভুলে গেছি আমাদের জীবনের, এবং এই জন্য আমরা সবাইকে বলি যে জয় অফ লিভিংটা এনজয় করার জন্য। আমরা ছোট্ট একটা বক্তব্য রেখেছিলাম যে অ্যাভয়েড ক্রিটিসিজম, অ্যাকসেপ্ট আ সিম্পল লাইফস্টাইল, সেট ইউর গোল, ট্রান্সফর্ম ইউর সেলফ। উই ক্যানট চেঞ্জ দিস ওয়ার্ল্ড, বাট উই ক্যান চেঞ্জ আওয়ার সেলভস. Drops of purified water can make an ocean of pure water. Oh, wonderful. আমি একটা বটম লাইন বলি তাহলে ডক্টর ব্যানার্জি, that I always believe that you add life to your years and not years to your life. That is the bottom line for me. Yes, and we will remember that. এই যে পুরো আলোচনাটা শুনে এরপরে যারা শুনলেন আমাদের সঙ্গে আজকে ছিলেন সারা সন্ধ্যায়, তাদের হয়তো মনে হচ্ছে যে হোপ স্প্রিংস ইটার্নাল। আমি যেখানে থাকি সেই বাড়ি থেকে প্রায় দিন আমি দেখি কতগুলো বাচ্চা নিচে খেলে, তাদের ছুটি থাকলে তারা খেলে। তো এই পুরো কোভিড পিরিয়ডটাই যখন ওদের বাড়ির থেকে বেরোনো বন্ধ ছিল, ওদেরকে খেলতে দেখতাম না। একদিন আমি জিজ্ঞেস করেছিলাম একটা বাচ্চাকে বারান্দায় দেখে, "Hey, why don't I see you? Where are you these days? Why don't you come out and play?" তখন আমাকে সেই বাচ্চাটি বলেছিল, "COVID has hit us in the solar plexus." তো সেইটি শুনে আমার ব্যাপক খারাপ লেগেছিল, কারণ আমার মনে হলো যে এইটুকু বাচ্চার মধ্যেও কিন্তু এইটা ঢুকে গেছে। আপনারা যারা আমাদের সঙ্গে আজ সন্ধ্যায় ছিলেন, যারা শুনলেন, যারা বক্তব্য রাখলেন, তাদের সবাইকে ধন্যবাদ। যাদেরকে আমরা দেখতে পেলাম না বা সামনে আনতে পারলাম না, কারণ মিহির বাবু এসে পৌঁছতে পারলেন না সেভাবে, খালি ওনার গলাটা শুনতে পারলাম। সম্রাট মুম্বাইতে আছে, সে এসে উঠতে পারলো না। সম্রাট has been our creative consultant. We had Shomayan Dotto from Bangalore as our technical coordinator. কিন্তু যা সবার থেকে শোনা গেল, আপনারাও যা শুনলেন, আমরা শুনলাম, যারা বললেন, তার থেকে সবাই কিন্তু একটাই জিনিস বুঝলাম, যে আগামী সুন্দর দিনটা খুব দূরে নয়। হয়তো একটু সচেতন হতে হবে, হয়তো আগের মতন বড্ড বেপরোয়া হলে চলবে না, কিন্তু এই যে পুরো কথোপকথনটা, that has actually given us valuable inputs and it has illuminated all of us. এই যখন আমরা আজকের মতো বিদায় নেব, তখন আমার খুব মনে হচ্ছে যে তাকু মুরুয়ামি বলে একজন লেখক, তিনি খুব বলতেন, "Don't fear the future, stroke it." Whether we will stroke because we actually maintain a physical distance from people and then we try and socially alienate ourselves, সেইটা হয়তো
বলা যাচ্ছে না, কিন্তু অবশ্যই করে এই আশা রাখা যাচ্ছে যে আমরা আবার বেরিয়ে পড়ব, আবার সুন্দরভাবে থাকতে শিখব। ডক্টর বিনায়ক দেব এবং ওনার মতো ডাক্তাররা তারা আমাদের আশা যোগাবেন। যদি পাশে কেউ না দাঁড়ায় তাহলে ডক্টর শান্তনু মিত্রের মতন লোকজনদের কাছে আমরা যাব। আর যদি খুব বিভ্রান্ত হয়ে যায় তাহলে শিবাজি ব্যানার্জি এবং ওনাদের টিম অফ স্ট্রেস ম্যানেজমেন্ট এক্সপার্টস তো রয়েছেন, এবং সোমালি ম্যাডাম আপনারা অবশ্যই করে খবর রাখবেন যে আপনাদের মিডিয়াতে থাকা ছাত্রছাত্রীরা যেন ভীষণ ইফেক্টিভ ম্যানারে কমিউনিকেট করে। আজ তাহলে বোধহয় আমাদের বিদায় আমি নেবার একটা পালা। জাস্ট ছোট কথা বলি। এই কোভিড এরাতে হ্যাঁ, একটা জিনিস আমরা বুঝতে পেরেছি, that the earth do not belong to us, we are guests in this earth. We have to remember this very very well. আমরা এখানে just as guests we are here, so we have to take care of the earth. না হলে কিন্তু the earth will take revenge or whatever, they hit us back in this manner. তো এই জিনিসটা আমাদের কিন্তু খুব মনে রাখতে হবে যে আমরা এখানে গেস্টস আছি, লাইক the trees, like the animals, like everything else. We are not the landlords of this earth. আর একটা কথা, ডক্টর শান্তনু ব্যানার্জি আর ডক্টর বিনায়ক দেব থেকে বুঝলাম যে আর গোমরা মুখে ভিটামিন সি ট্যাবলেট খেয়ে লাভ নেই, রাদার একটু হাসি মুখে খুশি থাকি, তাহলে অটোমেটিক্যালি ইমিউনিটি বুস্ট হয়ে যাবে। যারা আমাদের সঙ্গে আজকে সন্ধ্যায় ছিলেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং যেটি বলার যে এটা কিন্তু একটা প্রয়াসের শুরু, যে কারণে বারবার আমরা বলতে থাকছি যে প্লিজ জয়েন আস ইন আওয়ার এন্ডেভার টু বাস্ট দ্য মিথস। এই মিথ বাস্ট করাটা শুধু হয়তো আমাদের কাজ না, আমরা হয়তো শুরু করলাম আর আপনাদের সবার সাহায্যের হাতটা চেয়ে নিলাম। অবশ্যই করে আপনারা আমাদের সবার সঙ্গে থাকবেন এবং আমরা একসঙ্গে সবাই মিলে আবার সুন্দরভাবে কাজ করব। ভালো থাকবেন। আগামী সপ্তাহে বা তারপরের সপ্তাহে আবার নতুন খবর নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। যদি আপনাদের অন্য কারো কিছু বলার থাকে একটু বলে দিন, নয়তো আমরা আজকের মতন থ্যাংক ইউ আর গুড নাইট বলবো। ধন্যবাদ। Many thanks. Namaskar. Thank you very much to all the participants and viewers. হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ আর ভিউয়ার্স, কারণ আমি দেখতে পাচ্ছি যে অনেকে এসেছে, অনেক প্রশ্ন এসেছে। যারা যারা ছিলেন অবশ্যই করে আপনাদের ইমেল আইডি আমাদেরকে পাঠিয়ে দেবেন, আমরা সময় মতো আপনাদের সার্টিফিকেটস পাঠিয়ে দেব। আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে আপনারা পাঠিয়ে দেবেন, আমরা আপনাদেরকে সব উত্তর পাঠিয়ে দেব। ভালো থাকবেন। আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস, এবং আগামী দিন নিয়ে আমাদের আবার কাজে ফিরে আসতে হবে। খুব খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। আছেন তো আপনারা? একটা লাইভ এখন চলছে, লাইভটা অফ করুন। না না না, প্রশ্ন আছে যে কারণে উত্তর দিতে হবে। আচ্ছা, প্রশ্ন এসে পৌঁছেছে। সেটা হচ্ছে যে ডক্টর শান্তনু মিত্র এবং ডক্টর দেব আপনাদের কাছে প্রশ্নটা এসেছে, সেটা হচ্ছে যে আমাদের সরকারি যা নিয়ম রয়েছে তার সঙ্গে কিন্তু এই যে মেডিকেল প্রফেশনালসরা এবং হাসপাতালরা ফোর্স করে যে দে আর বিং ফোর্সড অ্যাকচুয়ালি টু পে দিস মানি, আদারওয়াইজ ডক্টরস রিফিউজ। এইটা বোধহয় একটু ঠিক করে দিতে হবে যে ডক্টরস ডোন্ট রিফিউজ, ইট ইজ অ্যাকচুয়ালি দি মেডিকেল সিস্টেম অর দি ইনএবিলিটি অফ সার্টেন সিস্টেমস দ্যাট রিফিউজ। ডক্টর দেব, আপনি যদি একটু বলেন ব্যাপারটা। হ্যাঁ, মানে আমরা তো the medical professional, we are empowered to treat patients. That's all we can do. We work in a system. The system determines by their regulations what they have to do about
বিভিন্ন এসওপিস আছে, সেই এসওপিস দিয়ে ওরা কাজ করে। আমরা উই আর জাস্ট আ পার্ট অফ দ্য সিস্টেম and we facilitate the treatment of the patient, and that's our job. আগামী দিনে আবার আমরা আসবো। ভালো থাকবেন, ধন্যবাদ।